প্রতি ৫ জন মহিলার ৩ জন মহিলা অফিস সেক্স করে। মানে আমি আমাদের সেটা কল্পনা করতে পারবো, হইতেই পারে না। তার কি ইচ্ছা বা আসলে সায়েন্স পড়ে সে আসলে কি করবে এই নিয়ে সমাজ ভাবে না। জাস্ট বিকজ নিজেকে একটু ভালো দেখাইতে হবে যে না আমি আমার ছেলেকে সায়েন্সে পড়াই। সরকারি চাকরি ছাড়া আসলে কিছুই নাই। যারা বলে তারা হয়তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে এখন আশায় আছে না। মানে স্টুডেন্টকে বোঝানোর আগে স্টুডেন্টের বাপ মারে বোঝাইতে হয়। তুই যদি ব্যাংক জবই করস তাহলে তুই কেন ফিজিক্স পড়বি, কেমিস্ট্রি পড়বি? আমি খেলাধুলা খুব একটা করি না, আমি খেলাধুলা পারি না। এখন আমার আব্বা যদি বলতো না তোমার সচিন টেন্ডুলকার হইতে হবে, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত। যে ক্রিয়েটর আছে সে একটা বলদ, আর যে ক্রিয়েটরের ফলোয়ার আছে তারা হচ্ছে মাথা মোটা। যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, একটা ভিডিও দেখি, একটা সিরিজ দেখি, তখন হয় কি খুব কম সময় অনেক বেশি ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমার মানুষের সাথে কথা বলার থেকে ফোনে বেশি টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এমন অনেক দেখছি 10 জন বন্ধু একসাথে হয়েছে অনেক বছর পর আড্ডা মারবে, তারা প্রত্যেকে ফোন স্ক্রল করতেছে। কেন? কারণ একজনের সাথে একজন কথা বলে ওই মজাটা পাচ্ছে না, যে মজাটা সে ফোন স্ক্রল করে পাচ্ছে। আমি সারাদিন স্ক্রল করতেছি, ফেসবুকে দেখতেছি, বিবিসি, সিএনএন, ওরা আমাদেরকে যা দেখাইতেছে আমরা তাই হচ্ছে মানে খাইতেছি, তাই হচ্ছে গিলতেছি। আপনার যদি ডার্ক ওয়েব সম্পর্কে আইডিয়া থাকে বা ডার্ক ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে মানে আপনি জানেন যে আসলে তারা কোন অলরাইট, দীর্ঘ অনেক দিন পর আমরা বিস্টকের পর্দায়, বিও বিজনেসের পর্দায় আবারও বিস্টক নিয়ে হাজির হয়েছি। অ্যান্ড আমাদের সাথে আজকে দীর্ঘদিন পর একজন ইনফ্লুয়েন্সার এসছেন গেস্ট হিসেবে। এতদিন তো আমরা হচ্ছে পলিটিক্যাল আলোচনা করলাম, বাট অনেকদিন পর আমরা একটু ফ্রেন্ডলি ইনফ্লুয়েন্সারদের নিয়ে আলোচনা করব। সো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া একটু শর্টকাটে আপনার পরিচয় যদি বলতেন, যদিও দর্শক আপনার সম্পর্কে জানে, বাট তাও একটু ফর্মালিটিস। আচ্ছা, দর্শক আমাকে চেনেন আমি জানি। তাও আমি বলি, আমার নাম সাইদুর রহমান মানিক, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়াশোনা করছি এবং এর পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার কারণে আসলে আমাকে এখানে ঢাকা হয়েছে। এই তো। ওকে। ভাই, কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া বা স্টাডি ছাড়া কি আর কিছু করা হচ্ছে এখন এই মুহূর্তে? কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া আর স্টাডি ছাড়া আর কিছু করা হচ্ছে কিনা, একটা ব্র্যান্ড বিল্ডিংয়ের পেছনে আমরা ট্রাই করতেছি, আমি আর আমার ফ্রেন্ড ফারহান। একটা অনলি আর্টস, একটা মানে এডটেক আছে, এডটেক আছে বেশ কয়েকদিন ধরেই। তো ওইটা দাঁড় করানোর জন্য আমরা খুব চেষ্টা করতেছি। এই ইনশাল্লাহ সুন আমরা হয়তো স্পন্সর পাবো আমাদের এই শোতে। ইনশাল্লাহ। তো ভাইয়া, আমার জানার মতো এটা আপনার ফার্স্ট পডকাস্ট, রাইট? ইয়েস, দিস ইজ মাই ফার্স্ট পডকাস্ট। আমি আসতে চাইনি, আমাকে ভাইয়া খুব জোর করছে যে ভাই আসেন। তো আমি একটু মানে চিন্তিত ছিলাম যে আসলে আমি কী বলবো, বা আমাকে আসলে আমি খুব একটা কথা বলি না। ব্যক্তিগত জীবনে দেখা গেছে যে আমি খুব বোরিং একটা মানুষ, খুব কম জানি কম বুঝি এরকম মনে হয় আমার কাছে, যার কারণে আমার কাছে পডকাস্টে আসতে একটু অকওয়ার্ড লাগতেছিল। বাট ভাই বলে আসেন আড্ডা মারি, ঠিক আছে যাই তাহলে, এজন্য আসা। মেইনলি ভাই আজকে আমরা একটু আলোচনা করবো হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইফ নিয়ে, যেহেতু আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো আমাদের এখন দেখা যায় যে আমাদের এই জামানায় এসে আমরা সোশ্যাল মিডিয়ার উপর একটু বেশি মানে অ্যাট্রাকশন বলেন, ইন্টারেস্ট বলেন, ডিপেন্ডেন্সি বলেন, যেটাই বলেন, আমরা কিন্তু খুব বেশি হয়ে যায় এটা। সো আমরা মেইনলি এইটা নিয়ে আজকে আলোচনা করবো যে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া লাইফে যেটা দেখি বা সোশ্যাল মিডিয়া লাইফে যেটা আমরা সবসময় মানে ফিল করি বা যেটা আমরা শুনি, সেটা যে আসলে কতটা সত্যি কতটা মিথ্যা, সেই নিয়ে আমরা মেইনলি আলোচনা করবো। তো আমাদের আজকে শোটার মেইন থিমটা হচ্ছে সাকসেস, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি সেটা কি আসলেই মানে হ্যাপেন হয় বা কতটা সত্যি হয় কতটা মিথ্যা হয়। তো আমি ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমার আপনার কাছে, সাকসেস জিনিসটা আপনার কাছে কি, বা সাকসেস জিনিসের সঙ্গটা আপনার কাছে কি? ওকে, প্রথম প্রশ্নের উত্তর আমি বলবো যে আমার কাছে মনে হয়, আমি আসলে এখন যাই বলবো না কেন সবই হচ্ছে যেটা আমি বিশ্বাস করি বা আমার ব্যক্তিগত জীবনের সাথে সম্পর্কিত সেই এক্সপিরিয়েন্স থেকে। তো আমার কাছে মনে হয় সাকসেস মানে হচ্ছে সুস্থ থাকা আর পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকা। এই দুইটা জিনিস যদি আসলে কারো কাছে থাকে আমি মনে করি সে সাকসেসফুল। এটা আমার কাছে সাকসেসের সংজ্ঞা আর কি। অনেকে তো সাকসেস সংজ্ঞাটাকে অনেক মানে ভেরিয়ার করে দেয় আর কি। লাইক আমি যদি বলি, একজন যদি ক্লাস 8-এ পড়া স্টুডেন্ট বলি বা ক্লাস 5-এ পড়া স্টুডেন্ট বলি, তাদের কাছে সাকসেস জিনিসটা হচ্ছে জিপিএ 5 পাওয়া বা সেম এজ এসএসসি বা এইচএসসি। আচ্ছা। আবার যদি বলি হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে, তাদের কাছে হয়তো সাকসেস জিনিসটা হচ্ছে ডাবিতে চান্স পাওয়া হুম। অথবা হচ্ছে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তো সাকসেস জিনিসটার সংজ্ঞাটা কি হচ্ছে কোনো ফিক্সড সংজ্ঞা আছে আদৌ, নাকি হচ্ছে মানুষ ভেদে, মানুষের নিড ভেদে হচ্ছে চেঞ্জ হয় এটা? এটা আমার কাছে মনে হয় যে মানুষ ভেদে আসলে চেঞ্জ হয়, কারণ এক একটা বয়সের এক এক রকমের চাহিদা থাকে, এক এক রকমের ইচ্ছা থাকে। যে এখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছে তার জন্য ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সাকসেস এই সময়ের জন্য। কিন্তু আমি যে পর্যায়ে আছি সেখান থেকে আমার কাছে মনে হয় যে সাকসেসের সংজ্ঞা আসলে এইটাই, যে আপনি সুখী আছেন আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আপনার মতে এখন আপনি কি সাকসেস?
আমি এখন সাকসেস না, কারণ আমার আসলে পরিবারকে নিয়ে হ্যাপি থাকার জন্য কিছু এলিমেন্টস দরকার আসলে দুনিয়াবি। তো ওই জিনিসটা আসলে আমি খুব করে চাচ্ছি অর্জন করতে। ওই জিনিসটা যদি আমার হাতে চলে আসে, এবং ওটা খুবই লিমিটেড জিনিস আসলে। আমরা বলি না যে ৫টা যে মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এরকম কিছু জিনিসপাতি আছে। তো এই জিনিসগুলো যদি আমি খুব ভালো করে পেয়ে যাই, তাহলে আসলে আমি বলবো যে আমি সাকসেসফুল। কিন্তু এটা এখন আমি অর্জন করতে পারি নাই, খুব চেষ্টা করতেছি। আপনি একটু আগে বললেন যে হচ্ছে সাকসেস মিনস হচ্ছে পরিবারের সাথে থাকা বা হচ্ছে পরিবারকে সময় দেওয়া বা এই টাইপের কিছু বললেন। হুম। তো এখন আবার বললেন যে হচ্ছে আপনি সাকসেস না। সো এটার কারণটা আসলে কি? আচ্ছা, আমি কিন্তু বলি নাই যে আমি সাকসেসফুল। আপনি জিজ্ঞেস করছেন যে ভাই আপনি আর মানে আপনার কাছে সাকসেসফুলের সংজ্ঞা কি? আমার কাছে সাকসেসফুল হওয়ার সংজ্ঞা হচ্ছে আপনি সুস্থ আছেন আর পরিবারের সবাইকে নিয়ে সুখী আছেন। এটা হচ্ছে আমার কাছে সাকসেসফুলের সংজ্ঞা। আর আমি এখন বলেছি যে আমি আসলে সাকসেসফুল না। ঠিক আছে? আমি ১ম এ কিন্তু বলি নাই যে আমি সাকসেসফুল। আমি ১ম এ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সংজ্ঞাটা দিয়েছি। আর এখন নিজেরটা বললাম। সোশ্যাল মিডিয়ায় যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের এই আজকের ইয়েটা, সোশ্যাল মিডিয়া আমরা যা দেখি হুম। বা আমরা অনেকের খুব মানে ওভার গ্লোরিফাইড কিছু লাইফস্টাইল দেখি বা হচ্ছে ওভার গ্লোরিফাইড কিছু সাকসেস দেখি, সেটা আসলে কতটা সত্যি বা হচ্ছে মানে আপনি তো একজন ইনফ্লুয়েন্সার, আপনি হয়তো ক্যামেরার সামনের দিকটাও জানেন অ্যান্ড ক্যামেরার পিছনের সব মানে সিচুয়েশনটাও আপনি বুঝেন। সো এটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া সবকিছু সত্যি কিনা এই টাইপের প্রশ্ন আমি বলব যে আমি তো আসলে যেটা দেখাই ওটা আমি না। আমি সোশ্যাল মিডিয়াতে দেখাই আমি প্রচুর এক্সট্রোভার্ট, আমি একদম নাচতেছি, কুদতেছি, লাফালাফি করতেছি। আমি একদমই ওইরকম মানুষ না। আমি খুবই শান্তশিষ্ট, চুপচাপ, লাজুক এবং হচ্ছে ঘরকোনা মানুষ যে একা একা থাকতে খুব পছন্দ করে। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমার আইডিতে ঢুকেন বা আমার হচ্ছে পেজে ঢুকেন, দেখবেন যে আমি খুব চিল্লাইতেছি, খুব মজা করতেছি, একটা ফানি ভিডিও বানাচ্ছি। তো আমি আসলে কি করতেছি, দেখা গেছে যে আমার একটা দিনের ২৪ ঘন্টার ভিতরে যেই ২ মিনিট সব থেকে ইন্টারেস্টিং, ওইটাকে কাটছাঁট করে আমি হচ্ছে ফেসবুকে দিচ্ছি। এবং এইটা দেখে অনেকে ভাবতেছে যে মানিক ভাই হয়তো অনেক ফানি, অনেক মজার মানুষ, কিন্তু এরকম না আসলে। আমি খুবই খুবই বোরিং মানুষ। আমার মানে পার্সোনাল লাইফে ফ্রেন্ড খুবই কম। কিছু ইউনিভার্সিটির ফ্রেন্ড আছে আর কিছু ছোটোবেলা বন্ধু আছে, কিন্তু অনেকে দেখা গেছে অনেক গ্রুপ, অনেক ক্লাবের সাথে অ্যাড, অনেক ধরনের খেলাধুলা করে। আমি ওরকম না, আমার ফ্রেন্ড সার্কেলও খুব কম। আর হচ্ছে আবার আসলে মানে যেটা বললাম যে সোশ্যাল মিডিয়াতে আমি যেটা দেখাই ওইটা আমি না। তো আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে মানুষ যেটা দেখায় তার 80%ই মিথ্যা হয়। আমি চায়না ঘুরছি 7 দিন, কিন্তু আমি প্রায় 1 মাস ধরে চায়নার ভিডিও দিচ্ছি। তো অনেকে ভাবতেছে মানিক ভাই এখনো চায়না আসছে, আরে কি লাইফস্টাইল ভাই লিড করতেছে। না ভাই, আমি আসলে এখন চায়না নাই। তো অনেকে হয়তো বা রিয়েল হইতে পারে, সে যা করে অতটুকুই দেখায়। কিন্তু আমার কাছে মনে হয় আমি যেটা করি সেটা হইতেছে যে আমার দিনের সব থেকে সুন্দর যে জিনিস, সব থেকে ভালো, একদম ঝকঝকা ফকফকা ফিল্টার্ড, সেই জিনিসটুকু দেখাই। আর রেস্ট অফ দ্য যে ব্যাড থিংস, আমার স্যাডনেস, ডিপ্রেশন, কি বলে, প্রিয় মানুষের সাথে ঝগড়া, এগুলো আমি তো দেখাই না। তো হ্যাঁ, আমার কাছে মনে হয় যে 80% ফেক সোশ্যাল মিডিয়ার, আর 20% রিয়েল হইতে পারে। এই রাইট। তো সোশ্যাল মিডিয়ার মানে আমাদের এখন এই জেনারেশনে বিশেষ করে আমাদের জেনজিদের কাছে হুম। আপনার মতে সোশ্যাল মিডিয়া মানে ইনফ্লুয়েন্সিংটা কেমন? সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সিংটা? সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স হ্যাঁ, অন জেনজি অনেক বেশি। তার মানে আমরা লাইফস্টাইলের মধ্যে অথবা তার মানে কথাবার্তার মধ্যে বা কাজে আদার্স কর্মে, কাজে হ্যাঁ, কর্মে। প্রচণ্ড বেশি, প্রচুর। মানে আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফোন হাতে নেই, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ফোন হাতে থাকে। আপনার সাথে আপনার মানি ব্যাগ থাকুক, আপনার জামা কাপড় শরীর থাকুক না থাকুক, কিছু ম্যাটার করে না, আপনার হাতে ফোন থাকে। আর ফোনে থাকে সোশ্যাল মিডিয়া। আর আমাদের যে বয়সটা চলতেছে, যারা আই থিঙ্ক ২০০০ সালের পরে যাদের জন্মগ্রহণ করছে, এদের হাতে তো মানে এরা ফোন ছাড়া টিকতে পারবে কিনা জানি না। প্রশ্ন করে না যে সব বেঁচে থাকার জন্য সব থেকে বেশি জরুরি কী জিনিস, বলে অক্সিজেন। কিন্তু এই জেনজিদের কাছে এটা হয়তো বা ফোন। তো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স অনেক বেশি। আপনি কোনো একটা জামা কিনতে যাবেন, আপনি তখন মানে একটু করেন যে সোশ্যাল মিডিয়া এখন কি ট্রেন্ড ট্রেন্ড চলতেছে, চলতেছে। ওই ট্রেন্ড দেখে আমি আসলে জামা কিনতেছি। কোন গানটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ওই গানটা শোনা ট্রাই করতেছি। বা লেটেস্ট কোন ফোন বের হয়েছে, ওইটা নিলে আমাকে কুল ভাববে, সোশ্যাল মিডিয়ায় এটা সবাই রিভিউ করতেছে। তো এইসব বিবেচনা করে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স টু দ্য জেনজি ইজ লাইক মানে কি বলে হিউজ। তারা 99% লাইফের সিদ্ধান্ত, কাজের সিদ্ধান্ত, মানে ইমোশনালি কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া সব ডিপেন্ড করে সোশ্যাল মিডিয়ার উপরে। সোশ্যাল মিডিয়ার এই যে ইনফ্লুয়েন্সিংটা সেটা হচ্ছে নেগেটিভ দিক, সব জিনিসের তো একটা নেগেটিভ দিক পজিটিভ দিক থাকে। হুম। তো আপনার মতে বা এখন পর্যন্ত বাংলাদেশের সার্কামস্টেন্সে আপনার এই যে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সিংটা
সেটার পজিটিভ দিক কোনগুলো, মানে আপনি আপনার মতে কোন দিকগুলো আপনি ফেস করছেন, অ্যান্ড হচ্ছে নেগেটিভ দিক কোনগুলো, অ্যান্ড সেম ওয়েতে আপনি কোন জিনিসগুলো ফেস করছেন বা করেন নাই এখনো? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকও আছে আবার নেগেটিভ দিকও আছে। তো প্রবলেম হয়েছে কি, আমরা বাঙালিরা না কেন জানি মানে যে কোনো জিনিসের খারাপ দিকটা না খুব বেশি আসলে ইউটিলাইজ করি। এটা আসলে মানে আমার চিন্তা চেতনা আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়ার সব থেকে খারাপ মানে বড় খারাপ দিক হচ্ছে আমরা অনেক বেশি আসলে একটা মানে মিথ্যা একটা জগৎ নিয়ে বসবাস করি আমরা। মানে কি বলে, একটা মানুষের লাইফ অনেক ভালো কিছু হচ্ছে, সে ঘুরতেছে, সে জিপিএ 5 পাইছে, তার বিয়ে হয়ে গেছে, তারপর হচ্ছে সে একটা বাড়ি কিনছে। ধরেন আমি 4টা ঘটনা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, অ্যান্ড ফেসবুক থেকে বের হয়ে আমি দেখলাম যে আমার না আছে বাড়ি, না আমি দেখতে সুন্দর, না আমার বিয়ে হয়েছে। মানে 4টা জিনিস আমার সাথের বয়সী কেউ একজন করছে। এটা দেখে আমি যখন নিজের লাইফের সাথে মিলাইতেছি তখন দেখতেছি আসলে আমি কিছু করতে পারি নাই। তো তখন আমি এত ডিপ্রেসড হই, এত খারাপ লাগে, যেটা আসলে সোশ্যাল মিডিয়ার খারাপ জিনিস। কিন্তু এটা যদি মানে সত্যি হইতো তাহলে কথা ছিল যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া জিনিসটা সত্যি। আপনি দেখেন 100 জন মানুষ যদি মানে সোশ্যাল মিডিয়াতে থাকে, হয়তো 4 জন 4টা পোস্ট দিছে, সেটা দেখে আপনি জাজ করতেছেন যে আল্লাহ ওর লাইফ কত সুন্দর কত ভালো, আর আপনার লাইফ কত খারাপ। বাট এই 4জনকে যদি যদি আমি একটা শতাংশে নিয়ে আসি, সেটা হচ্ছে মাত্র 4%। 4%-এরও লাইফের সব থেকে ভালো মোমেন্ট। তাও বিয়ে করার আগে দেখা গেছে যে অনেক মারামারি করছে বাসায়, অনেক ঝামেলা করে তারপরে বিয়ে করতে রাজি করাইছে। ও জিপিএ 5 পাইছে, কিন্তু জিপিএ 5 পাওয়ার আগে সে 1 মাস কোনো ট্যুরে যায় নাই, সারাদিন বাসায় ছিল, কোনো আড্ডা দেয় নাই, মুভি দেখে নাই। সো মানে প্রবলেম হচ্ছে কি, আমরা শুধু সাকসেসটা দেখি সোশ্যাল মিডিয়াতে, ওই চাকচিক্যটা দেখি, কিন্তু এই চাকচিকের পেছনের কাহিনী, সে কেমনে অর্জন করছে, এই জিনিসগুলো দেখি না। যার কারণে আসলে আমরা মানে খুবই ইমোশনালি তো, ইমোশনাল মানে একটা কি বলে জীব তো, যার কারণে ডিপ্রেসড হয়ে যায়, মন খারাপ হয়। সো এই জিনিসটা খুব বেশিভাবে এফেক্ট ফেলছে আমাদের এই সমাজদের উপরে, এই বিশেষ করে এই তরুণ সমাজ যারা আমরা আছি, আপনি আছেন। আই গেস আপনার মাঝে মাঝে মন খারাপ হয় যে আরে আমার বন্ধুর এত বড় একটা বিজনেস দাঁড়া হয়ে গেছে, আমি হয়তো দিতে পারি নাই কেন। আমার ফ্রেন্ডের এত বড় একটা মানে কি বলে, আমার ক্লাসমেটের বিয়ে হয়ে গেল, ক্লাসমেটকে বিয়ে করছে, আমিও তো একজনের পছন্দ করি, আমারটা কেন হচ্ছে না। সো এই জিনিসগুলো অনেক বেশি এফেক্ট ফেলে। আর যদি বলি ভালো দিকের কথা, সেক্ষেত্রে আমি বলবো আমার ক্ষেত্রে যেই জিনিসটা ভালো করছে সেটা হচ্ছে আমি তো খুবই ইন্ট্রোভার্ট টাইপের পিপল। মানে ইন্ট্রোভার্ট কি বলে, অ্যাম্বিভার্ট বলে মেবি একটা ওয়ার্ড আছে, যে Ambivert, কিছু হ্যাঁ। মানুষের সাথে খুব মানে মিশতে খুব ইচ্ছে করে, মিশুক, হ্যাঁ, বাট আর কিছু মানুষের সাথে কথাবার্তা বলতে পারে না। তো আমার আমার যদি মনে হয় আমি কমফোর্টেবল, তো আমি অনেক কথা বলি, কথা বলতে পারি। কিন্তু যদি আমি কারোর সাথে কমফোর্টেবল না হই, তাহলে আসলে আমার কথা মুখ দিয়ে বের হয় না, মনে হচ্ছে কি বলে বোমা মারলেও মুখ দিয়ে কথা বের হবে না, এরকম একটা ব্যাপার কাজ করে। তো সোশ্যাল মিডিয়ার কারণে কি হয়েছে, আমার সামনে তো লোক নাই, জাস্ট একটা ক্যামেরা। তো আমি ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারি, ওই শাইনেসটার কাজ করে না, আই ক্যান টক। যার কারণে হচ্ছে এখন আমি কি বলে যে কোনো সময় যে কোনো ইন্টারভিউ হোক, যে কোনো পডকাস্ট হোক, বা যে কোনো হচ্ছে শ্যুট হোক, আমি কথা বলতে পারি। এবং এটা অনেক হেল্প করছে, কারণ আপনি সামনের যেই দিনগুলো আসতেছে ওই দিনে কথা বলা মানে ক্যামেরার সামনে অনেক দরকারি একটা জিনিস। তো এই জিনিসটা আমাকে শেখাইছে সোশ্যাল মিডিয়া। আরেকটা জিনিস হেল্প করছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডমটা দিছে, টাকা পয়সা আসে। এবং আলহামদুলিল্লাহ। এবং দেখা গেছে যে যদি আমি স্টুডেন্ট থাকতাম, কন্টেন্ট ক্রিয়েশন না করে আমি কী করতাম, আমি বড় জোর টিউশনি করাইতে পারতাম, মানে যেটা আসলে সবাই করে। কিন্তু সত্যি কথা ভাই, টিউশনি মানে করা, টাকা ইনকাম করা অনেক কঠিন, যদি সেটা মানে আপনি ফিজিক্যালি কারো বাসায় যান, গিয়ে তাকে বোঝানো, মানে স্টুডেন্টকে বোঝানোর আগে স্টুডেন্টের বাপ মারে বোঝাইতে হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আমার কাছে খুব প্যারা লাগে। এবং আমি যেটা বললাম, আমি মানে খুবই শাই একটা ছেলে। একটা স্টুডেন্টে পড়াইছি আমি ক্লাস 4, 5, 6, 3 বছর। এই 3 বছর আমি বাপ মায়ের সাথে মনে হয় না 5 মিনিট ঠিক করে কথা বলছি, কারণ আমি মানে এত শাই লাগতো যে বাপেরে কী বলবো, মায়েরে কী বলবো, খুব ঝামেলা লাগতো। তো যখন আসলে সোশ্যাল মিডিয়া থেকে টাকা আসা শুরু করলো, তো টিউশনটা ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে নিজের মতো কাজ করা শুরু করছি। তো সোশ্যাল মিডিয়া আমাকে হেল্প করছে, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এটা কি বলে, মানুষ 2-4 জন চেনে, কথা বলতে চায়, আপনারা ডাকেন যে ভাইয়া এসে একটু কথা বলেন। আরেকটা ব্যাপার জানি কি বললাম, আহ, উম, 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 ও ক্যামেরা শাইনেসটা কাটাতে সাহায্য করছে। তো সোশ্যাল মিডিয়ার কিছু বেনিফিটসও আছে, যেটা আমার লাইফে এগুলো আসছে, আর কিছু খারাপ দিক আছে, সেটা আমি আসলে বললাম। টিউশনের ব্যাপার মানে একটুকে বলছিলেন যে হচ্ছে মানে শাইনেসের একটা ব্যাপার স্যাপার আছে। আমরা হচ্ছে কিছু ভিডিও দেখি মাঝে মাঝে হচ্ছে খুব সম্ভবত নাম হচ্ছে স্বপ্নিল, নাম মেবি হ্যাঁ, পিচিটা। তো ও অ্যাকচুয়ালি কে? আচ্ছা, স্বপ্নিল, স্বপ্নিল ইজ মাই স্টুডেন্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা। আমি একটা স্কুলের টিচার ছিলাম, নাম হচ্ছে সহজপাঠ। তো ওই সহজপাঠ স্কুলের একটা স্টুডেন্ট ছিল, ও খুবই খুবই সুইট একটা ছেলে। তো আমার খুব পছন্দ করে, খুব সারাদিন সার করে।
তো আমি যখন স্কুল থেকে মানে মানে পড়াশোনার ব্যস্ততা এবং কন্টেন্টের ব্যস্ততা হচ্ছে স্কুলটা ছেড়ে দিতে হয়, তো এর পরে ও যোগাযোগ রাখে আমার সাথে, মাঝে মাঝে মেসেজ দেয় যে স্যার আপনি যদি কখনো ভিডিও করেন আমি আসলে করতে চাই। ও শিশু শিল্পী আসলে, ও নীলয় আলমগীর থেকে শুরু করে বড় বড় যারা নাট্য অভিনেতা আছেন বাংলাদেশের মিডিয়া হাউসে তাদের সাথে কাজ করে, এবং ওর বাবা হচ্ছে একজন রাইটার, মানে নাটক লেখে। তো পুরো ফ্যামিলি হচ্ছে নাটকের মানুষজন, যার কারণে আসলে ওর অ্যাক্টিং খুব ভালো হয়। সম্পর্কের কথা হচ্ছে ও আমার স্টুডেন্টই, আমি অ্যাকচুয়ালি ওকে পড়াতাম এক সময়। হ্যাঁ, আমি খুব রিসেন্টলি এই ভিডিওটা দেখলাম, তো হুট করে মাথায় আসলো যে হচ্ছে এখন তাহলে কোনো টিউশন করানো হচ্ছে না এখন এই মুহূর্তে? না, এখন কোনো টিউশন করানো হচ্ছে না, বাট অনলি আর্টসে আমি ক্লাস নেওয়া শুরু করবো। আচ্ছা, তো আচ্ছা। সেখানে টিচার হিসেবে দেখা যেতে পারে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেখানে কি শুধুমাত্র আর্টস নিয়েই পড়াশোনা হবে? হ্যাঁ, শুধু আর্টস নিয়ে পড়াশোনা হবে। আমরা আসলে বাংলাদেশের এর থেকে দেখা গেছে যে আমরা সবাই সায়েন্সের স্টুডেন্টদেরকে নিয়ে খুব কনসার্ন, কমার্সের স্টুডেন্ট নিয়ে কনসার্ন, ইংলিশ নিয়ে কনসার্ন, বাংলা নিয়ে কনসার্ন। কিছু আমাদের তো আরো সাবজেক্ট আছে, ইতিহাস, ভূগোল, এটা নিয়ে পৌরনীতি, তো হচ্ছে লিলিপুর ফারহান ভাইয়েরও একটা ইয়ে ছিল, কন্টেন্ট ছিল। কনটেন্ট ছিল খুব অনেক আগের, মেবি আমি অনেক আগে দেখছিলাম যে ভাইয়া আমার এরকম একটা জিনিস শেয়ার করতেছিল যে হচ্ছে যখন সায়েন্স ছেড়ে ভাইয়া মেবি arts সায়েন্স চলে ছেড়ে আসে। আর্টসে যাচ্ছিল, তো সায়েন্সে যখন আর্টসে আসছিল একটা ফ্যামিলি ছিল। এই যেহেতু এই টপিকটা উঠছে আমি যদি একটু বলতে চাই যে হচ্ছে এই যে আমাদের দেশে সায়েন্সের যে হচ্ছে এত ডিমান্ড, বা ডিমান্ড বললে ভুল হবে, মানে এত যে মানে ইন্টারেস্ট, এটা আসলে কেন? এইটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা আজেরা বায়াসনেস কাজ করে। মানে আমরা না জাতে ওঠার জন্য মনে হয় যে ও যদি সায়েন্সে পড়ে তার মানে হচ্ছে ও ভালো স্টুডেন্ট। আমি মানে বাপ মার ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে, বা আত্মীয় স্বজনরা বলে যে আমি যদি ওকে সায়েন্সে পড়াতে পারি তাহলে মানুষ বলবে যে ভালো স্টুডেন্ট। বাপ মা ওর উপরে টেক কেয়ার করছে, প্রেশারাইজ করছে, বা হচ্ছে কি বলে মানে ভালোভাবে টেক কেয়ার করার কারণে সে ভালো স্টুডেন্ট হইছে, সে এখন সায়েন্সে পড়তেছে। বাট তার কি ইচ্ছা, বা আসলে সায়েন্স পড়ে সে আসলে কি করবে, এই নিয়ে সমাজ ভাবে না। জাস্ট বিকজ নিজেকে একটু মানে একটু ভালো দেখাইতে হবে যে না আমি আমার ছেলেকে সায়েন্সে পড়াই, পাশে পাশে আন্টিকে বলতে পারবে আব্বা আম্মা না 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 আমি আমার ছেলেকে সায়েন্সেই পড়াইছি, ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, শি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। সো এই বায়াসনেস থেকে আসলে তারা বলে যে সায়েন্সে পড়ানো উচিত বা সায়েন্সে। বাট আমার কাছে মনে হয় না যে যদি ইচ্ছা না থাকে তাহলে আসলে সায়েন্সে পড়া উচিত। আমি নিজে সায়েন্সে ছিলাম 9-10-এ, আমার ভালো লাগে না, ইন্টারে মনে হয়েছে আমি একটু ঘোরাঘুরি করবো, আমি ভিডিও বানাবো, আমার যেমনি ইচ্ছা নিয়ে থাকবো, ওইসবের জন্য আসলে আমি সায়েন্স ছেড়ে আর্টসে চলে আসি। তো এইটাই, এটা জাস্ট একটা ফালতু বায়াসনেস আমাদের সমাজের। এই অনেকে বলে যে হচ্ছে মানে আমরা সায়েন্স না নিলে কিছু করতে পারবো না, বা আর্টস, বেসিক্যালি আর্টসকে নিয়ে একটু বেশি বলে যে হচ্ছে আর্টস নিলে আসলে কিছু করা যায় না, বা জাস্ট সরকারি চাকরি ছাড়া আসলে কিছুই নাই। এটা কি আসলে অ্যাকচুয়ালি সত্যি? ও আচ্ছা, যারা বলে তারা হয়তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে এখন আশায় আছে না, মানে আজই কথাবার্তা। আমি এটা যেটা বললাম আর কি, মানে একটা একটা ফালতু বায়াসনেস আমাদের সমাজে আছে। আর আমরা যখন ক্লাস 8-9-এ পড়ি আমরা আসলে বুঝি কতটুকু। তো এক্স্যাক্টলি। ওই বুদ্ধিমত্তা থেকে আমরা বলি যে না আসলে আমার সায়েন্স পড়তে হবে, আমার কমার্স পড়তে হবে, নাহলে আসলে আমার ফিউচার থাকবে না। বাট এরকম হাজার হাজার লাখ লাখ মানে উদাহরণ আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সে অনার্স মাস্টার্স করলো, সে কেমিস্ট্রির উপরে, ফিজিক্সের উপরে, বায়োলজির উপরে এত কঠিন কঠিন সাবজেক্ট পড়াশোনা করে সে পরীক্ষার প্রিপারেশনে সে এখন হচ্ছে ব্যাংক জব করতেছে। আরে ভাই তুই যদি ব্যাংক জবই করোস তাহলে তুই কেন ফিজিক্স পড়বি, কেমিস্ট্রি পড়বি? তো আমার কাছে এটাই মনে হয় যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সাবজেক্ট বেসড মানে কাজ করার সুযোগ কম। যদি কেউ নাই ভালো বলতে গেলে। নাই বলতে গেলে ঠিক আছে, তো তুমি কেন এটা নিয়ে প্যারা খাচ্ছ? তুমি যদি আসলে প্যাশনেট হও সায়েন্স নিয়ে, কেমিস্ট্রি পড়তে চাও, বায়োলজি পড়তে চাও, সাইকোলজি যা ইচ্ছা পড়তে চাও, কোনো সমস্যা নেই, পড়ো। কিন্তু এই যে আমাকে একটু ভালো সাজতে হবে, একটু দেখাইতে হবে, আব্বু আম্মুর এই যে একটা বায়াসনেস যে না আমার ছেলে ভালো স্টুডেন্ট, ওই জিনিস থেকে আসলে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। এই জিনিসটা আমার কাছে খুব অপছন্দের, আসলে ভালো লাগে না। ইটস ট্রু। আমি আমার যদি এক্সপিরিয়েন্সের কথা যদি একটু বলি, আমি যখন হচ্ছে ক্লাস 8-এ পড়ি, এটার রেজাল্ট খুব একটা বেশি ভালো ছিল ব্যাপারটা এরকম না, ছিল মানে মোটামুটি ছিল। অ্যান্ড দেন আমার ছোটো থেকে ইচ্ছা ছিল বিজনেস নিয়ে, বিজনেস করার ইচ্ছা ছিল। সো এই জন্য আমার ইচ্ছা ছিল যে হচ্ছে আমি বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করবো। ওকে। সো আমি এইটার পর ডিসিশন নেই বিজনেস স্টাডিজেই যাবো। ফ্যামিলি একটু প্রেশার ক্রিয়েট করে যে না হ্যাঁ সায়েন্স নিতে হবে, সায়েন্স নিতেই হবে। সো না, আমি বলছি না, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করবো। ফ্যামিলি কোনো কোনোভাবে এটা রাজি হয়ে যায়। সো আমার একটা কথা মানে এখনও মনে আছে এরকম, আমি যখন ক্লাস 9-এর জানুয়ারি আর ফেব্রুয়ারি, মানে এই টাইমটা আর কি, মানে শুরুর দিকের টাইমটা, আম্মুকে নিয়ে কোথাও যাচ্ছিলাম। তো রাস্তায় এক আন্টি হচ্ছে আমার সাথে কথা বলতেছিল। সো তখন বলতেছিল যে হচ্ছে ছেলে কিসে পড়ে, 9-এ পড়ে, কী নিয়ে পড়তেছে, কমার্স নিয়ে Commerce। পড়তেছে। তো কেন কমার্স নিয়ে, কেন কমার্সে তো কোনো ভাত নাই, কমার্সে কেন নিতে বললি, ছেলে তো হচ্ছে বিজনেস করবে। তো তার একটা স্টেটমেন্ট ছিল, সেটা এখনও আমার মাথায় আছে। And আমি জানি আমি আসলে এই যে এখন এই জায়গাগুলো করতেছি বা এই যে বিজনেস করতেছি, সবসময় এই জিনিসটা মাথায় রেখেই করি যে হচ্ছে ওই যে কথাটা বলছে আন্টি, ওটার অ্যান্সার দিব। কথাটা ছিল এটা
যে বিজনেস করবে তাহলে এখনই একটা মুদির দোকান ধরায় দেয়, বা অনেক তো বিজনেস আছে, যারা মুদির দোকান জাস্ট আছে, টন্ট করা। হ্যাঁ মানে এরকম ভাবে বলছে যে অনেক তো বিজনেস আছে, সেগুলো তো করতে পারে, এখনই তো করতে পারে, এই জন্য পড়াশোনা করা লাগে। আচ্ছা। অ্যান্ড আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে অথচ তারা ক্লাস 9 ফেল করছে, 1 বছর আমার পরে পরীক্ষা দিতে হয়েছে, আচ্ছা। বা দেখা গেছে যদি 3-4 সাবজেক্টে ফেল করছে, বা হয়তো কোনো ওয়েতে হচ্ছে সে উঠছে ইন্টারমিডিয়েটে, বাট পরবর্তীতে গিয়ে সে কন্টিনিউ করতে পারেনি, করতে পারেনি। হয়তো সে কমার্সে ব্যাক করছে অথবা সে আর্টসে ব্যাক করছে। হুম। সো এটা আসলে আমাদের আসলে চেঞ্জ করা উচিত, যদিও আমাদের টপিকটা আসলে এটা না, বাট চলে আসছে যেহেতু চলে আর আসছে কি। যেহেতু। হ্যাঁ, সো এইটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু বেশি মানে এখন খুব হচ্ছে আর কি। তো এটা আসলে আমাদের উচিত যে এই ব্যাপারগুলোতে আসলে কথা বলা, যে না সব আসলে সেম। আর এই জায়গায় আপনি কি মনে করেন যে হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা তো একটু দায়ী? এডুকেশন সিস্টেম দায়ী আসলে আমি মানে এটা তো অবশ্যই এডুকেশন সিস্টেম দায়ী। আমাদের যদি মানে ওটাকে কি বলে, আমাদের যে পড়ালেখার মান, বিভিন্ন দেশ আসলে আমাদের পড়ালেখার যে অনার্স মাস্টার্সের যেই সার্টিফিকেট আছে এগুলোকে আসলে গোনেই না, যে মানে আমরা আসলে ওইটাকে হচ্ছে ভ্যালিডেট করি না, আমরা অন্য কোনো সিস্টেমে তোমার মেধা যাচাই করতে চাই। তো এই জিনিসটা তো আমাদের মানতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমের অবস্থা খুবই বাজে এখন। এই জিনিসটা অবশ্যই ঠিক হওয়া উচিত, কিন্তু এটা ঠিক হওয়ার আগে মানুষের মেন্টালিটি ঠিক হওয়া উচিত যে ভাই তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো। আমি আসলে কাউকে খারাপ বলতেছি না, আমি 100% বলবো যে প্লিজ সায়েন্সেই পড়ালেখা করো যদি তোমার ওই বিষয়টার প্রতি আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু জাস্ট বিকজ তোমার একটু কুল সাজতে হবে, আন্টির মানে সামনে একটু ভালো সাজতে হবে, তাইলে একটু ঝামেলা আছে। আর প্লিজ আন্টিরা, আপনারা যদি কোনো ভিডিওটা দেখে থাকেন, কোনো আন্টি যারা মনে করেন যে আপনার ছেলের বন্ধু আর্টস নিতে থেকে তার পড়াশোনা খারাপ হয়ে যাবে, এটা ভাইবেন না। আমার আন্টিরা যারা দেখতেছেন, দেখেন আমি আর্টসে পড়ছি আন্টি, ঢাকা ইউনিভার্সিটি থেকে এখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, এই যে পডকাস্টে সেটে বসে আছে। আর আপনার ছেলে, আচ্ছা আমি সরি মানে বলা উচিত না, বাট প্লিজ কাউকে টন্ট করেন না, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় বলা মুশকিল। যে যেটা নিয়ে পড়তে চায় তার ওইটা নিয়ে পড়তে দেন, সে ওইখানে ভালো করবে। ইনশাআল্লাহ। সো এডুকেশন সিস্টেম নিয়ে আসলে আমি প্রত্যেক পডকাস্টে কোনো না কোনোভাবে বলি, কিন্তু আজকে টপিক সেটা ছিল না, তো এই জন্য আসলে এটা একটু আপাতত স্কিপ করি। Okay. তো যদিও এডুকেশন সিস্টেমটাকে স্কিপ করলাম, বাট এই টপিকটা একটু রাখি। লাইক হচ্ছে আপনি যেটার কথা বললেন যে হচ্ছে ক্লাস 8-এ পড়া স্টুডেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে কতটুকু বুঝে বা কতটুকু জানে যে হচ্ছে তার কী নেওয়া উচিত। হুম। লাইক আমরা ক্লাস 8-এ পড়া অবস্থায় বা স্কুল লাইফে মানে প্রাইমারি লেভেলটা যেটা, ওই লেভেলে আমরা কজন জানি যে আচ্ছা আমরা আসলে কী করবো। সবাইকে যদি জিজ্ঞেস করি আপনার এম ইন লাইফ কি, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, হ্যাঁ। এই ছাড়া কারো এম ইন লাইফই নাই। বেশিরভাগ স্টুডেন্ট, আমার যতটুকু মনে পড়ে আমি যখন স্কুলে ছিলাম, বেশিরভাগ আমার ফ্রেন্ড সার্কেল এটাই বলতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই এম ইন লাইফ এটাই লিখতো। অ্যান্ড আমার মতে আমার একটা ফ্রেন্ড ছিল এরকম, সে একটু ডিফারেন্ট টাইপের কথা বলতো। তাকে যখন টিচাররা জিজ্ঞাসা করতো যে হচ্ছে তুমি কী হবা, সে বলতো আমি সুইপার হব। হ্যাঁ। আমি জানি না কেন, বাট সে বলতো এটা। আচ্ছা। অ্যান্ড কারণ সে হচ্ছে কি, সে হচ্ছে আবার একটু মানে বড়লোক ফ্যামিলির ছেলে ছিল, বাট সেটা বলতো। কেন বলতো নিজেও জানি, বাট বলতো। ওই দু একজন বাদে আমি কাউকে দেখতাম না যে হচ্ছে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার বাদে কেউ কিছু বলতেছে যে হচ্ছে আমি হব। বাট আমার ইচ্ছা ছিল যে আমি বিজনেস করবো না, আলহামদুলিল্লাহ আমি এখন এলেনই আছি। এখন মানে যদিও খুব ওয়েল নোন বিজনেসম্যান না, বাট আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আমার মতে যেটা আমি মাত্র বললাম যে হচ্ছে এই যে মানে সাইকোলজিক্যাল চেঞ্জটা করা উচিত, যে আমরা আসলে ওই প্রাইমারি লেভেল থেকে জানা উচিত যে আমরা আসলে কী করবো বা কী করা উচিত আমাদের, সেটা আসলে কীভাবে চেঞ্জ করা যায় বলে আপনার মানে আপনার সেটা আসলে। আচ্ছা, এখানে আসলে যদি আমি বলি আমি ছোটবেলা থেকেই জানবো আমি কি করব, এইভাবে বলাটা একটু মুশকিল। আমরা বড় হতে হতে বুঝি আমার কোন বিষয়ে আগ্রহ আছে, বা বাবা মার বোঝা উচিত যে তার ছেলে বা মেয়ে কোন বিষয়টাতে বেশি ভালো বা পারদর্শী। যেমন আমি ছোটবেলা থেকে ক্রিয়েটিভ কাজ করতে আমার খুব ভালো লাগতো। আমার হচ্ছে আমি খেলাধুলা খুব একটা করি না, আমি খেলাধুলা পারি না। এখন আমার আব্বা যদি বলতো না তোমার সচিন টেন্ডুলকার হইতে হবে, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত, যে পারতাম না। বা বলতো যদি তোমার পড়াশোনা করে ডাক্তার হইতে হবে, তাহলে একটু প্রবলেম হয়ে যেত। আমি ছোটোবেলা থেকে আমার কালচারাল জিনিসপাতি একটু পছন্দ, স্টেজে ওঠা, কবিতা বলা, গান করা, এই জিনিসগুলোর প্রতি আমার একটু ঝোঁক ছিল। তো তারা যদি আমাকে ছোটোবেলা থেকে গ্রুমিং করতো, তাহলে হয়তো বা আমি আরও বেটার কোনো কিছু হইতে পারতাম বা বেটার কোনো জায়গায় যেতে পারতাম। মানে তারা করে না যে এই জন্য যে আমি আফসোস করতেছি তা না, মানে বললাম যে এইভাবে আসলে বোঝা যায় যে মানে ছোটোবেলা থেকে বোঝা যায় তার ছেলে কোন কাজে পারদর্শী। তো বাবা মা যদি এই জিনিসটাকে একটু নজর করে, একটু খেয়াল রাখে যে আচ্ছা আমার ছেলেটা হয়তো বা খেলাধুলা ভালো করতেছে, ওর এটার প্রতি মানে আকর্ষণ আছে, তাইলে তাকে খেলাধুলার প্রতি একটু পুশ করা উচিত। এবং যদি দেখে যে সে পড়াশোনা ভালো করতেছে, তাহলে তাকে বলো হ্যাঁ তুমি ভালো করে পড়াশোনা করো, দেখো তুমি কী করতে পারো, ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি হইতে চাও করতে পারো। বা সে দেখে যে ব্যবসার প্রতি তার ঝোঁক আছে,
আসলে একদম ছোটবেলায় বোঝা একটু মুশকিল, বড় হইতে হইতে মানুষের আসলে ইচ্ছা জাগে। তো তখন যদি কেউ ইচ্ছা পোষণ করে যে আমি আসলে এটা হইতে চাই, ডাক্তার হইতে চাই, সাংবাদিক হইতে চাই। যেমন আমার খুব শখ ছিল যে ঢাবিতে আসার পর সাংবাদিকতা এবং যোগাযোগ যে সাবজেক্টটা ছিল ওটাতে পড়াশোনা করব, কিন্তু আমার পাই নাই এখন কি আর করার। তো ওই জিনিসটা যদি খেয়াল রেখে তারপরে কাজ করে বাবা মা বা যার কাছে বড় হচ্ছে সন্তান, তাহলে আই থিঙ্ক খুব ইজিলি ফাইন্ড আউট করা যাবে যে আসলে সে বড় হয়ে কী হবে। এবং এখানে বাপ মারও একটু গাইড গাইড দেওয়া দরকার আছে যে আমি তো আসলে হিরো হব, একদিন হিরোকে দেখা সে বলে ফেলছে, তাহলে আবার ঝামেলা আছে। তো একটু টাইম নেওয়া উচিত এবং আস্তে আস্তে সিদ্ধান্তে আসা উচিত যে আমি আসলে কোন জিনিসটা পারবো। এইভাবে করলে হয়তো বা একটা সলিউশন বের হবে। রাইট। তো অনেকক্ষণ তো হচ্ছে আমরা স্টাডি নিয়ে কথাবার্তা বললাম, একটু বের হয়ে আসি, আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসি। সোশ্যাল মিডিয়ায় আমরা এখন রিসেন্টলি আসলে অনেক মানে অনেক কিছু দেখি। তো অনেক অনেক কিছুর মধ্যে অনেক কিছু সত্য থাকে, অনেক কিছু মিথ্যা থাকে। দেখা যায় যে আমরা হচ্ছে এমন অনেক কিছু আমরা শেয়ার করি, এমন অনেক কিছু আমরা পোস্ট করি যেটা কিনা হচ্ছে আরেকজনের জন্য বায়াসড হয়ে যায়। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের আসলে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে আমাদের ফোকাস করা উচিত, আপনার সেটা আসলে? যে কোনো বিষয়ে পোস্ট করার সময় আমরা দেখা গেছে যে বায়াসড হয়ে যাই, এরকম সময় কি করা উচিত? না, অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা পোস্ট করতেছি আমরা জায়গা থেকে একটা জিনিস, সেটা হয়তো অন্য কারোর জন্য একটা বায়াসড সিচুয়েশন হতে পারে, বা হয়তো যেটা শেয়ার করতেছে সেটা সত্যি না, মিথ্যা, বা আমি জানি না। ধরেন যে হচ্ছে আপনি একটা ইস্যু ক্রিয়েট, মানে আপনি একটা জিনিস পোস্ট করলেন, আমার হয়তো আপনাকে ভালো লাগে, আমি কি করলাম, আমি জিনিসটা মানে কোনো প্রকার হচ্ছে জাস্টিফিকেশন করলাম না, আমি আপনার জিনিসটাকে নিয়ে আমি আবার রিশেয়ার করলাম, অথবা আচ্ছা আমি আবার ব্যাপারটাকে তুলে ধরলাম। তো এই ব্যাপারগুলো আসলে কেমন? আচ্ছা। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোড করবেন তার আগে আপনাকে দায়িত্বশীল হইতে হবে। এখন আপনি ওই দায়িত্বশীল মানুষটা কিনা, আপনি এভাবে চিন্তা করেন কিনা, এটাও একটা বড় ব্যাপার। আপনার দায়িত্বশীল হয়ে তারপরে পোস্ট করতে হবে। আর যে শেয়ার দিচ্ছে ওই ওই বোকা ছেলেটাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে যে আমি যে আসলে শেয়ার দিচ্ছি, যদি সেটা ফানি কিছু হয় যে র্যান্ডমলি একটা মানুষ পড়ে গেছে হাসাহাসি করতেছে, আমি ওইখানে দোষের কিছু দেখি না। বা যাচ্ছে ঠুস করে পা মানে স্লিপ কেটে সে একটু মানে একটা হাস্যরসের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ওইটা শেয়ার দিচ্ছে, কোনো সমস্যা নেই। এবার তুমি যখন কোনো একটা ইনফরমেশন শেয়ার করতেছো, কোনো কিছু উইচ ইজ ভেরি ক্রিটিক্যাল, উইচ ইজ ভেরি কী বলে সেন্সিটিভ, তখন তোমার আসলে একটু বিবেচনায় রাখা উচিত যে তুমি আসলে কী শেয়ার করতেছো। মানে তা না হলে আসলে মানে রিউমার স্প্রেড হবে, তারপরে গুজব ছড়াবে, এই জিনিসগুলো আসলে খুব বাজে। যে পোস্ট করতেছে তারও দায়িত্বশীল হওয়া উচিত, আর যে শেয়ার করতেছে তারও দায়িত্বশীল হওয়া উচিত। যদি আপনি দায়িত্বশীল হন এবং তারপরে শেয়ার করেন, তাহলেই মানে একমাত্র এই পদ্ধতি অবলম্বন করলেই এই মানে সমস্যার পরিত্রাণ সম্ভব। তা না হলে আসলে এখন সম্ভব এই না। মুহূর্তে যদি একটা জিনিস আমি যদি বলি, লাইক হচ্ছে আপনি একটা জিনিস ফেস করতেছেন, লাইক ধরেন সেই জিনিসটা হয়তো আপনি আপনার জায়গা থেকে শেয়ার করলেন, আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে শেয়ার করলেন। ধরলাম যে হচ্ছে আপনি হয়তো একটা অপরাধমূলক কাজে আপনি সাপোর্ট করে আপনি ব্যাপারটা করলেন। আমি কি করলাম, আমি হয়তো আপনাকে পছন্দ করি, আমি হয়তো এটাকে জাস্টিফিকেশন না করেই পোস্ট করে দিলাম। আমার জায়গা থেকে যদি আমি বলি, আমার কি মানে এমন কোনো ওয়ে আছে কিনা যেটা আমি জাস্টিফাই করতে পারবো আপনাকে যে হচ্ছে আপনি কাজটা ঠিক করছেন কিনা, বা আপনি যেটা বলতেছেন এটা ঠিক কিনা বা মিথ্যা কিনা, সেটা আমি কীভাবে জাস্টিফাই করবো? তুমি মানে একটা জিনিস শেয়ার করছো, যে মানে আমি একটা জিনিস পোস্ট করছি, সেই পোস্টটা আপনি শেয়ার করছেন, এবং এই জিনিসটার পেছনে জাস্টিফিকেশন কেন দিতে হবে যদি সেই না, আমি জিনিসটা আমি যেটা বলছি সত্যি হয়? আমি একটু বলি। হ্যাঁ। লাইক হচ্ছে ধরেন যে মানে এমন একজন ইনফ্লুয়েন্সার সে করলো কি, সে হচ্ছে একটা মানে হইতেই পারে, লাইক হচ্ছে তার একটা দৃষ্টিভঙ্গি হয়তো, বা সে হচ্ছে একটা ভুল করলো, সে ওটাকে হয়তো পজিটিভ ওয়েতে বা হিসাবে রিপ্রেজেন্ট করলো, যেটা আমার এটা আমি মানে ভিকটিম রোল প্লে করা যেটা বলে, সেটা করলো। অ্যান্ড কিছু থাকে না যে হচ্ছে ফ্যানরা করলো কি তাদের পক্ষ হয়ে, ইনফ্লুয়েন্সারের পক্ষ হয়ে সেটাকে আবার রিপোস্ট করলো। আচ্ছা, আমি সেটা বলতেছি, সেই ক্ষেত্রে জাস্টিফাইটা আমি কীভাবে করবো আসলে? তো তখন বুঝতে হবে যে ওই যে ক্রিয়েটর আছে সে একটা বলদ, আর যে ক্রিয়েটরের ফলোয়ার আছে তারা হচ্ছে মাথা মোটা। অবশ্যই। মানে আরে ভাই, মানে একটা তো হচ্ছে তুমি খালি চোখে দেখতে পাচ্ছ যে তুমি যাকে পছন্দ করো, আর মানুষ ভুল করতে পারে। আজকে আমি যদি 20 মিনিট কথা বলি, 1 মিনিট আমার কথা ভুল হইতেই পারে। তো এই ভুলটাকে স্বীকার করতে হবে। আমি আসলে প্রথমে স্বীকার করবো যে ভাই আমার ভুল হয়েছে, আসলে আমার বলা উচিত হয় নাই, বা আমি যদি বলে ফেলি তাহলে আসলে এটা মিন করি না যেভাবে আসলে এটা প্রকাশিত হয়েছে। এইটা না করে আমি নিজেকে করতেছি, না আসলে আমি যেটা বলছি এটাই ঠিক, এটাই সঠিক, আর আমার গাধা ফলোয়ারগুলো এটাই শেয়ার করতেছে, তাহলে সমস্যা আছে এই দুজনেরই। এবং আমরা যারা দায়িত্বশীল আছি, বা যারা আসলে মানে আপনি যেটা বললেন যে যারা আসলে জাস্টিফিকেশন দিচ্ছে বা বাইরের মানুষ আছে তারা কীভাবে নেবে, তাদের আসলে বোঝা উচিত যে দুইটা কমিউনিটির ভিতরে, কমিউনিটি তো একটাই, তো এই যে দুজন মানুষ আছে, একজন ইনফ্লুয়েন্সার আছে, ফলোয়ার, এই দুজনের মধ্যেই ঝামেলা আছে, এদের দুজনের মাথায় সমস্যা, এদেরকে অ্যাভয়েড করা উচিত, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এছাড়া আমার কাছে আর কোনো সলিউশন নেই। অলরাইট। তো যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলতেছি আমরা, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমার এখন মানে আগে যেটা দেখা যেত যে হচ্ছে
যখন সোশ্যাল মিডিয়া ছিল না, হয়তো ফোন করে কথা বলা লাগতো, বা তারও আগে যদি বলি যে হয়তো চিঠি বিনিময় করতে হইতো, তখন দেখা যেত যে সেখানে চিঠি যাইতে যাইতে লেখা হচ্ছে একজন অসুস্থ, খুবই খারাপ অবস্থা, তো একজনকে ডাকবে, লেখা হচ্ছে তার মা তার ছেলেকে ডাকবে যে আসো বাবা আমি অসুস্থ, আসো, তো দেখা যায় চিঠি যাওয়ার আগে সে মারা গেছে, মারা গেছে। এরকম হইতো। তো ব্যাপারটা হচ্ছে এখন তো এটা ইজি হয়ে গেছে, এক সেকেন্ডের মধ্যে আমি ফ্রি কল করতে পারতেছি, ভিডিও কল করতে পারতেছি, জানতে পারতেছি। বাট আপনার কি মনে হয় না যে হচ্ছে এত কিছু হওয়ার পরে আমাদের আগের যে হচ্ছে একটা ফিলিংসগুলো কমে গেছে? মানুষের আগের মতো ফিলিংস নেই। আচ্ছা, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা 100% সত্যি যে আমরা মানুষ হিসেবে এখন অনেক বেশি রোবোটিক হয়ে গেছি, এবং আমাদের যেই একটা হিউম্যান কি বলে ফিলিংস ছিল একজনের প্রতি আরেকজনের টান, এই জিনিসটা অনেক বেশি কমে গেছে। আমরা অনেক অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি। আমাদের যখন যন্ত্রপাতি ছিল না, সময় কাটানোর জন্য ফোন ছিল না, তখন আমরা কি করতাম? আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে সময় কাটাতাম, আব্বু আম্মু বন্ধু বান্ধব সবার জন্য সময় কাটাতাম। কিন্তু এখন ফোন হওয়ার পর হয়েছে কি, মানে আপনি যখন একটা মানুষের সাথে কথা বলেন, আপনার মানুষটাকে ভালো লাগে, তার সাথে সময় কাটানোর পর আপনার মাথায় ডোপামিন রিলিজ হয়, আপনি হ্যাপি ফিল করেন, অ্যান্ড আপনার তার প্রতি মায়া জন্মায়, ভালোবাসা জন্মায়। কিন্তু এখন আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, একটা ভিডিও দেখি, একটা সিরিজ দেখি, তখন হয় কি খুব কম সময়ে অনেক বেশি ডোপামিন রিলিজ হয়, যার কারণে আমার মানুষের সাথে কথা বলার থেকে ফোনে বেশি টাইম স্পেন্ড করতে ভালো লাগে। কারণ আপনি যখন একটা আমার সাথে কথা বলবেন, তখন আপনি 5 মিনিটে 2টা কথা বলবেন যেটা আমার কাছে ভালো লাগবে। কিন্তু আমি যদি সোশ্যাল মিডিয়াতে ফোন স্ক্রল করি, এই সোশ্যাল মিডিয়া প্রতি 30 সেকেন্ডে আপনার থেকে বেশি ডোপামিন আমাকে সে রিলিজ করতে পারবে। আমি একটা খেলার নিউজ দেখতেছি, ইন্টারেস্টিং, আমি একটা নাচ দেখতেছি, ইন্টারেস্টিং, বাট আপনি জাস্ট বসে আমার সাথে কথা বলতেছেন, আমার কাছে সেটা ভালো লাগবে না, এইটা বেশি ভালো লাগবে। তো এই কারণে আমাদের এই যে আপনি যেটা বললেন যে মানুষের প্রতি টান, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এগুলো অনেক কমে গেছে, মানে ভয়ানকভাবে কমে গেছে। আমি এমন অনেক দেখছি, 10জন বন্ধু একসাথে হয়েছে অনেক বছর পর আড্ডা মারবে, তারা প্রত্যেকে ফোন স্ক্রল করতেছে। কেন? কারণ একজনের সাথে একজন কথা বলে ওই মজাটা পাচ্ছে না, যে মজাটা সে ফোন স্ক্রল করে পাচ্ছে। তো এটা তো 100% সত্যি যে আসলে এই যান্ত্রিকতার কারণে আমাদের এখন আর মানুষ যে হিউম্যান রিলেশনশিপ যেটা, ওটা ভাল লাগে না। জাপানে থেকে শুরু করে বিভিন্ন দেশে হচ্ছে এখন মানুষ বন্ধু বান্ধবী হায়ার করে, টাকা দিয়ে হায়ার করে, যে আমার সাথে 5 মিনিট কথা বলো, আমার আসলে কথা বলার মানুষ নাই। মানুষ এতটা যান্ত্রিক হয়ে গেছে, মানুষ মারা যাওয়ার সময় তার সন্তান সন্ততি পাশে পাচ্ছে না। এরকম অনেক ঘটনা ঘটছে, দেখা গেছে যে মরে বাসায় পচে গেছে, কিন্তু তাকে দেখার জন্য কেউ আসে না। এগুলো কেন হচ্ছে? জাস্ট বিকজ অফ দ্য কী বলে যে টেক, লাইট, ক্যামেরা, ফোন, কম্পিউটার, ল্যাপটপ, এসবের জন্য। সো এটা 100% ট্রু। একটা কথা একটুকে বলছিলেন যে হচ্ছে জাপানের একটা কথা বললেন, বা হচ্ছে বাইরের দেশের একটা কথা বললেন। তো আমাদের খুব রিসেন্টলি হচ্ছে একটা জিনিস নিয়ে খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এফস্টিন ফাইল। তো আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে, সোশ্যাল মিডিয়ার হচ্ছে আশীর্বাদে আমরা হচ্ছে পশ্চিমা বিশ্ব নিয়ে, বা হচ্ছে একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নিয়ে খুব বেশি একটা ছিলাম, অবসেস ছিলাম যে হচ্ছে হয়তো ওদের দেশ খুবই ভালো, আমাদের দেশে যাইতে হবে, ওই দেশে আমাদের পিআর নিতে হবে, বা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে সেটেল হইতে হবে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া লাইফের কারণে। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়ে আপনি কী বলবেন? আচ্ছা, এখন এই কথা আসছে, কি বলবো ভাই, আমাদের আমাদের যেটা বললাম, আমরা এই যে আমাদের যে জেনারেশন আছে বা পরবর্তী জেনারেশন, কার আমরাই তো হব, আমরাই তো বুড়া হব, আমরাই হচ্ছে আসলে বৃদ্ধ হব। তো আমাদের মেন্টালিটি কিসের মাধ্যমে চেঞ্জ হয়? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেঞ্জ হচ্ছে। আমি সারাদিন স্ক্রল করতেছি, ফেসবুকে যেটা দেখতেছি, বিবিসি, সিএনএন, ওরা আমাদেরকে যা দেখাইতেছে আমরা তাই হচ্ছে মানে খাইতেছি, তাই হচ্ছে গিলতেছি। তো এই চিন্তাধারা থেকে আমাদের মনে হয়েছে যে পশ্চিমা বিশ্ব অনেক বেশি সভ্য, অনেক বেশি ভালো। ভাই মানে কি বলে, যে কোনো দেশের তুলনায় আমেরিকাতে, পশ্চিমা বিশ্বে সবথেকে বেশি রেপ হচ্ছে। তাদের ওইখানে কি বলে, আপনার জীবনের ঝুঁকি আছে, তাদের ওইখানে আপনি গান ক্যারি করতে পারবেন, চাইলেই শ্যুট করতে পারবেন, মানে ওইখানে ম্যাসিভ লেভেলের হচ্ছে ম্যাসাকার হচ্ছে। আপনি বলতে পারবেন আমেরিকার একটা মহিলা প্রাইম মিনিস্টারের নাম বা মহিলা প্রেসিডেন্টের নাম? না, তারা সব থেকে বেশি জ্ঞান কপ চায় যে আমার কি লাগবে, আমার নারী ক্ষমতায়ন লাগবে, নারী অধিকার লাগবে, আমার কি বলে সমকামী, মানে কত ধরনের অধিকার তারা লাগবে। কিন্তু তার দেশে কোনো মহিলা প্রেসিডেন্ট হয় নাই কেন? সে চায় না, সে 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 নিতে পারবে না যে আমাকে একটা মহিলা রুল করবে, সে ওইভাবে নিতে পারবে না। মানে সোজা বাংলার কথা আছে না যে আমি যদি শিয়াল হই, আমি সব থেকে বেশি স্বাধীনতা কিসের চাবো? মুরগির।
তো আমার কাছে মাত্র এটা বলতে নিচ্ছিলাম। পশ্চিমা বিশ্ব আমার কাছে একদম সেম মনে হয় যে তারা আসলে কেন স্বাধীনতা চায়, জাস্ট বিকজ সে একটা বাজে কাজ করতে পারবে। আমি খুব সম্ভবত ব্রিটিশ একটা জার্নাল একটা গবেষণা দেখছিলাম, যেখানে প্রতি 5 জন মহিলার, আমি যদি ভুল হতে পারে সংখ্যাটা এদিকে সেদিকে হতে পারে, আমি দেখেছিলাম যে 5 জন মহিলার 3 জন মহিলা অফিস সেক্স করে। মানে আমি আমাদের সেটা কল্পনা করতে পারবো, হইতেই পারে না। মানে মানে আমার কাছে জিনিসটা অনেক জঘন্য না, কিন্তু তারা এই জিনিসগুলো নর্মালাইজ কেন করে? বিকজ তারা এটা চায়, তারা এটা আসলে ওইভাবে করতে চায়। সো সোশ্যাল মিডিয়া আপনাকে দেখাচ্ছে যে আপনি মানে ধরেন আমেরিকাতে একটা মানুষকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মেরে ফেলা হয়েছে, এই নিউজ আপনার সামনে জীবনে আসবে না, মানে অসম্ভব, সেই আপনাকে আসতে দিবে না। ব্যাস ইমাজিন করেন আফগানিস্তানে সেম জিনিসই ঘটছে, সেই আফগানিস্তানের ঘটনা বিবিসি সিএনএন থেকে শুরু করে বাংলাদেশের নিউজ মিডিয়া পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়ার সামনে চলে আসবে যে দেখো মানে আফগানে কত খারাপ কাজ হচ্ছে। এমন না যে আমি আফগানিস্তানকে সাপোর্ট করতেছি, আফগানিস্তানের প্রতি প্রীতি দেখাচ্ছি, আমি জাস্ট বলতেছি যে সোশ্যাল মিডিয়াতে তারা কীভাবে হ্যান্ডেল করে, কীভাবে তারা কন্ট্রোল করে। আপনারা দেখতে দেবেন, আপনাকে দেখাবে শুধু এমন এমন দেশের সাথে মানে খারাপ জিনিস, যেই জিনিসগুলো আসলে তার সাথে সাংঘর্ষিক বা সে চায় না দেখাতে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। এপস্টেইন ফাইল এটা আসলে নতুন কিছু না, এটা তারা অনেক আগে থেকে করে আসতেছে। আপনার যদি ডার্ক ওয়েব সম্পর্কে আইডিয়া থাকে বা ডার্ক ওয়ার্ল্ড সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে মানে আপনি জানেন যে আসলে তারা কোন লেভেলের, কোন মাত্রার বিকৃত মস্তিষ্ক আসলে ধারণ করে। একটা মুভি ছিল খুব সম্ভবত এ গার্ল অন দ্য বেসমেন্ট টাইপের, ঠিক আছে, একটা মানে সত্যি ঘটনা অবলম্বনে একটা মুভি, যে একটা বাবা তার মেয়েকে বেসমেন্টে আটকে রেখে 18 বছর পর্যন্ত ধর্ষণ করে, এবং সেখানে খুব সুন্দর 3টা বাচ্চা হয়, মানে মেয়ের গর্ভে বাবার বাচ্চা হয়। এই টাইপের যেই সাইকো মানুষজন আমেরিকাতে ভরে পড়ে আছে, কিন্তু কোনো সাইকো কাহিনীকে আপনার সামনে ইজিলি আসে না। আপনি যদি ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, তাদের জার্নালগুলো পড়ার চেষ্টা করেন, তখন হয়তো বা 2-1টা আসতে পারে, তাও আপনি খোঁজার কারণে। তো তারা এগুলো কন্ট্রোল করে, তারা আপনাকে যা দেখে আপনি তাই দেখেন, অ্যান্ড উইচ ইজ ভেরি ব্যাড। এবং এপস্টেইন ফাইল এই জিনিসটা আসলে আমরা এখন মানে জানার পরে আমাদের খারাপ লাগতেছে যে আল্লাহ, যে তারা কী করতেছে এগুলা। আমার কাছে এগুলা মানে খুবই বিশ্রী লাগে, খুবই নোংরা লাগে। এবং পশ্চিমা কালচার বলেন, পশ্চিমা ধ্যান ধারণা বলেন, আই হেট। এখন আমি বলবো যে হ্যাঁ ভাই, আপনি এখন বলছেন এগুলো, আপনি তো নিজে আমেরিকা। আরে বেটা, আমি আমেরিকা ঘুরতে যাবো, আমি আসলে আমেরিকা যেতে চাই, আমি দেখতে চাই, আমি দেখবো না কেন? আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে একবার, আমি আমেরিকা ঘুরবো, জাপান, আফ্রিকা, আমি সব দেশ, মাদাগাস্কার, সব দেশ ঘুরতে চাই। কিন্তু ওইখানে ইনশাল্লাহ, কিন্তু ওইখানে যে থাকতে হবে, তাদের কালচার আমাকে অ্যাডপ্ট করতে হবে, কুল সাজতে হবে, আমার এগুলা পছন্দ না। সো এপস্টেইন ফাইল নিয়ে আসলে কি বলবো, আমি মেজাজ খারাপ হয়ে গেছে। তারাই কিন্তু বলে যে হচ্ছে আমাদের মুসলিমরা নাকি হচ্ছে একটু অসভ্য, তারপর হচ্ছে একটু উগ্র, বা দেখা যায় কিন্তু তারাই কিন্তু আসলে এরকম। যাই হোক, আমরা এপস্টেইন ফাইল ব্যাপারটা আবার সাইড করি। আপনি একটু আগে বলছিলেন যে হচ্ছে আমরা একটু আলোচনা করছিলাম যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের যেই মানে রিয়েল যে লাইফটা, সেই লাইফটাকে আমরা মানে হিউম্যান লাইফটাকে ধামাচাপা দিচ্ছি, আর আমরা হচ্ছে রোবোটিক লাইফটাকে আমরা হচ্ছে মানে নিচ্ছি বা অ্যাডপ্ট করতেছি। তো এই জায়গায় একটা উদাহরণ যদি দেই, যে হচ্ছে সামনেই তো হচ্ছে ঈদ চলে আসতেছে ইনশাল্লাহ। তো আমরা আগে দেখা যেত যে হচ্ছে ঈদে অনেক মজা করতাম, অনেক বেশি হয়তো ঘুরতে যাইতাম, বা হয়তো একটা আলাদা একটা ফিলিংস থাকতো ঈদের সময়। এখন সেই ফিলিংসগুলো সবাই বলে আসলে এটা, যে হচ্ছে ফিলিংস কমে যাচ্ছে বা সামথিং এরকম অনেকেই বলে। সো এই ফিলিংস কমার পিছনে কি সোশ্যাল মিডিয়া দায়ী? এটা আমি ভাই আগে বললাম যে সোশ্যাল মিডিয়ার মানে যে ইনফ্লুয়েন্স, এটা অনেক অনেক বেশি, এবং আপনার অনুভূতি কমে যাচ্ছে, আপনার হচ্ছে ফিলিংস কমে যাচ্ছে আত্মীয় স্বজনের প্রতি, প্রিয় মানুষের প্রতি, জাস্ট বিকজ সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়া আপনাকে যে ডোপামিনটা দিতে পারে, মানে আপনি যে হ্যাপি হবেন, আপনার যে কারোর প্রতি ভালো লাগা কাজ করবে, এর পেছনে তো সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে, একটা কারণ আছে। সেটা কি, মানে ইজি সলিউশন হচ্ছে যে আপনি মানে ডোপামিন রিলিজ হয়, একটা 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 কেমিক্যাল আমাদের মাথায় যখন রিলিজ হয়, আমরা অনেক বেশি হ্যাপি ফিল করি। যে জিনিসটা এখন আপনি আমার সামনে বসে 5 মিনিটে কী করতে পারবেন? একটা গানই শোনাতে পারবেন বড় জোর, বা সুন্দর করে 2টা কথাই বলতে পারবেন। কিন্তু সোশ্যাল মিডিয়া 5 মিনিট আমাকে এরকম 10টা জিনিস দেখাতে পারবে, যেটা আপনি আসলে এখানে বসে পারবেন না। তা আমি আপনার সাথে কথা বলবো না সোশ্যাল মিডিয়া দেখবো? অবশ্যই সোশ্যাল মিডিয়া দেখবো। তো এই জিনিসটাই আসলে আমাদের সাথে এখন ঘটতেছে, আমরা এত বেশি এটার উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি চেক করেন, আমার ফোনের স্ক্রিন টাইম খুব সম্ভবত 12 ঘন্টা দেখাবে। কেন ইমাজিন, আমি 24 ঘন্টা আমার দিনে আছে, আমি 12 ঘন্টা আমার স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, মানে what the hell is this? আপনি নিজেরটা চেক করে দেখবেন যে আপনার ল্যাপটপ মিলে তারপর হচ্ছে আরও বেশি হয়ে যাবে। তো এটাই হচ্ছে একমাত্র রিজন যে আপনি আসলে কেন আগের মতো ঈদ ভাল লাগে না, আগের মতো কোনো ফেস্টিভ্যাল ভাল লাগে না।
মার্ক জাকারবার্গ নিজে সোশ্যাল মিডিয়া বানায় রাখছে, কিন্তু তার বাচ্চাদেরকে মানে কোনো ট্যাব দিচ্ছে, কোনো ধরনের কিছু দিচ্ছে, সে তার ওয়াইফ নিয়ে ঘোরাঘুরি করতেছে, সে হচ্ছে তার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতেছে। পিউরিপাই সোশ্যাল মিডিয়া সে একসময় রাজ করছে, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউবার ছিল পিউরিপাইকে সাবস্ক্রাইব করার জন্য আন্দোলন পর্যন্ত হয়েছে। সেই পিউরিপাই এখন কি করে, সেই পিউরিপাই এখন হচ্ছে জাপানে বসে তার পরিবারকে টাইম দিচ্ছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে হচ্ছে সময় কাটাচ্ছে, এবং মন চাইলে ভিডিও দেয়, না মন চাইলে ভিডিও দেয় না। এগুলো কেন হচ্ছে? যারা আসলে আমরা বোঝা শুরু করছে যে সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা কতটুকু, তারা এইসব থেকে সরে আসতেছে। যারা নীতি নির্ধারক, যারা এগুলো বানাচ্ছে, তারা নিজেরা পর্যন্ত ব্যক্তিগত জীবনে এগুলো ব্যবহার করে না, বাট আপনাকে আমাকে আসলে ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। সো এইটাই মানে সোশ্যাল মিডিয়া ইজ দ্য বিগেস্ট রিজন, যে কারণে আসলে আমরা এখন ইমোশনলেস হয়ে যাচ্ছি। আমরা আসলে এখন আর ওই আবেগটা আমাদের কাজ করে না। দ্য অনলি রিজন বললে ভুল হবে, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন সোশ্যাল মিডিয়া। তো আমাদের আসলে এই জায়গা থেকে আসলে সরে আসা উচিত, মানে কিভাবে সরে আসা যায় মানে এই জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে বা এই টেক দুনিয়া থেকে? আমি কয়েকটা ডকুমেন্টারি মানে দেখছিলাম কয়েকদিন আগে, যেখানে দেখা গেছে যে একজন মানুষ খুবই বড় লোক, অনেক পয়সাওয়ালা মানুষ, তো তিনি হচ্ছেন সাডেনলি সব জব টব ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে হচ্ছে কৃষি করা শুরু করে দিয়েছে। তো আপনি যদি ওই রকম গাটস রাখেন, আপনার যদি মনে হয় আপনার সেরকম সাহস আছে এবং একটা ভালো লাইফ পার্টনার আপনি পান, যে আসলে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মানতে রাজি হবে, এরকম যদি আপনি লাকি হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে এই যান্ত্রিক দুনিয়া বাদ দিয়ে একটু গ্রামের দিকে যান। গ্রামের দিকে গিয়ে, গ্রামে এখন আসলে ইন্টারনেট, তারপর হচ্ছে এই ডিভাইস চলে আসছে। তো ওই তো মানে যদি আপনার অনেক টাকা পয়সা থাকে বা আসলে আপনি চান যে এই যান্ত্রিক দুনিয়া বাদ দিয়ে একটু নিজের মতো টাইম স্পেন্ড করতে, তাহলে ফোনটা ব্যবহার বেটার বন্ধ করে দেন যদি সম্ভব হয়। মানে হয়তো কমানো উচিত। ওই তো মানে যেটা স্মার্টফোনের বদলে একটা বাটন ফোন নেন এবং একটা রুটিন করেন যে আমি আসলে দিনে, যেটা আপনি বললেন যে আসলে সোশ্যাল মিডিয়া ইউজ না করে বা ডিভাইস ইউজ না করে চলার মুশকিল, একটা রুটিন করতে পারেন যে আমি দিনে 2 ঘন্টার বেশি ফোন ধরবো না, বা আমি যেই রুমে থাকি এই রুমে বসে ফোন, ডিভাইস, টেলিভিশন সব কিছু ব্যবহার করা নিষেধ। একটা রুম থাকতে পারে আলাদা, যে যদি আমি ফোন চালাতে চাই, যদি আমি টেলিভিশন দেখতে চাই, ইউটিউব দেখতে চাই, তাহলে আমাকে ওই রুমে যেতে হবে। এবং বাসার ভিতরে নিয়ম থাকবে যে বাসার আরও কোনো জায়গায় ফোন ধরা যাবে না, আর কোনো জায়গায় হচ্ছে টেলিভিশন ছাড়া যাবে না। তোমার যদি কেউ কিছু করতে চাও, দরকার থাকে, কাজ থাকে, ওই রুমে যাবা, ওই রুমে বসে এই কাজটা করবা, ওই রুম থেকে বের হয়েছে মানে সোশ্যাল মিডিয়া বাদ। এই টাইপের নিয়ম যদি আপনি কড়াকড়ি করতে পারেন, তো আই গেস তাহলে একটা সলিউশন আসতে পারে। আপনি ভালো একটা কথা বললেন, এটা একটা মানে হয়তো কার্যকরী একটা উদ্যোগ হতে পারে, বাট সবার পক্ষে কিন্তু পসিবল না যে হচ্ছে গ্রামে চলে যায় কৃষিকাজ করা। হ্যাঁ, তাদের জন্য হয়তো ওই যে রুমের ব্যাপারটা, যেটা আলাদা রুম করা পসিবল, এটা কিন্তু হয়তো আগে, লাইক যখন হচ্ছে আমরা স্মার্টফোন ইউজ করতাম না, আমরা যখন ছোটো ছিলাম আর কি, অনেক ছোটো ছিলাম, তখন দেখা যেত, তখন তো স্মার্টফোন এত অ্যাভেলেবেল ছিল না, তখন হয়তো সবাই বাটন ফোন ইউজ করতো, অ্যান্ড বাসায় সবার টিভি ছিল, অ্যান্ড দেখা যেত টিভির একটা মানে একটা পার্টিকুলার রুমে থাকতো, হয়তো ড্রয়িং রুমে থাকতো বা একটা আলাদা রুমে থাকতো। টিভি দেখতে হলে রুমে গিয়ে বসে টিভি দেখা লাগতো, অ্যান্ড পাওয়ার টেবিল তো অবভিয়াসলি আলাদা। তো আমি যখন হচ্ছে বিনোদন করতাম, টিভি দেখতাম, অ্যান্ড যখন আমরা পড়াশোনা করতাম তখন পড়াশোনা করতাম, এটাই হইতো আসলে অ্যাকচুয়ালি। বাট এখন দেখা গেছে যে হচ্ছে আমরা টিভি দেখাটা কিন্তু অনেক কমাই দিচ্ছে। না, আমার বাসায় লাস্ট কবে টিভি দেখছি আমার মনেই নেই। আমার যতটুকু মনে পড়ে যে হচ্ছে লাস্ট মনে হয় কোভিডের আগে বেবি আমার হচ্ছে বাসায় টিভি নষ্ট হয়েছিল। এরপর আমি ফিল করছি যে হচ্ছে আমি টিভিও দেখি না, ঠিক করার কি দরকার, আজ পর্যন্ত টিভি ঠিক করা হয়নি, এইভাবেই পড়ে আছে। সো এটা আমি খুব প্রাইড করে হয়তো বলতেছি, বাট এটা আসলে প্রাইডের ব্যাপার না যে হচ্ছে আমি টিভি দেখতেছি না, অথচ আবার ফোনের স্ক্রিন টাইম 12 ঘন্টা 14 ঘন্টা এরকম হচ্ছে। সো এইটা থেকে বেটার না যে টিভি দেখা। আচ্ছা, এটাকে বলে আসলে মন্দের ভালো, যে দুইটাই খারাপ, কিন্তু কে কম খারাপ? তো আপনি যদি আসলে এই ব্যবস্থা করতে পারেন যে হ্যাঁ আমার ঘরে একটা টেলিভিশন থাকবে, তো ওই টেলিভিশনটা হচ্ছে আমি একটা সার্টেন টাইম পর্যন্ত দেখবো, তাহলে মন্দের ভালো হিসেবে চলতে পারে। এখন দেখা যায় যে হচ্ছে টেলিভিশনে তো হচ্ছে মানে এখন মানে সোশ্যাল মিডিয়া যেটা হয় যে আমি একটা জিনিস দেখতেছি, রিলস দেখতেছি, এটা ভালো লাগছে না, স্ক্রল করে যাচ্ছি। বাট টেলিভিশনে তো এরকম হয় না, যে লিমিটেড কিছু হচ্ছে চ্যানেল থাকে, ওটা এবার দেখতে হয়। সো ওখানে তো অ্যাটলিস্ট হচ্ছে আমাদের মানে ডিস্ট্রাকশনের ওয়েটা নাই, খুব কম। চাইলেই আমি হচ্ছে আধা ঘন্টা, লাইক আমি একটা মুভি দেখতে বসলাম, আমি 2 ঘন্টা মুভি দেখে উঠে যাবো। বাট দেখা যায় যাচ্ছে আমি পড়াশোনা বেশি করে দেখা যায় ইয়াতে যে পরীক্ষার আগের রাতে পড়তেছি, ফোন নিয়ে বসছি, 2 ঘন্টা নাই, এটা হয়। সো টিভি দেখলে কিন্তু এটা হয় না, যে আমি লিমিটেড টাইম টিভি দেখতেছি। সো আই থিঙ্ক এটা হয়তো একটু বেটার অবভিয়াসলি ভালো না, বাট বেটার অপশন ওইটাই মন্দের ভালো, যে আপনি চাইলে আসলে করতে পারেন। আর টেলিভিশন তো আপনার
অ্যালগোরিদম না বা আপনার মন পড়তে পারে না, হ্যাঁ, হ্যাঁ। তো ও চাইলে আপনাকে ও আপনার মন পছন্দ মতো কোনো কিছু দেখাবে, এটা সম্ভব না। তো টেলিভিশন কুড বি আ বেটার অপশন বাট নট বেস্ট। আহ, কিছুক্ষণ আগে আমরা হচ্ছে ন্যারেটিভ নিয়ে কথা বলতেছিলাম, যে পশ্চিমা ন্যারেটিভ নিয়ে কথা বলতেছিলাম, অ্যান্ড মাত্র বললাম হচ্ছে টেলিভিশন নিয়ে অ্যান্ড সোশ্যাল মিডিয়া আমাদের আজকের টপিক। সো তিনটাকে যদি হচ্ছে একসাথে করি, ন্যারেটিভ আর হচ্ছে টেলিভিশনের কথা যদি বলি, রিসেন্টলি হচ্ছে অনেক নিউজ পোর্টাল আমরা দেখি যে হচ্ছে আমরা হলুদ মিডিয়া বলি অনেক সময়, যে মানে খুব রং চোটা নিউজ করতেছে। অ্যান্ড এই জিনিসগুলা আবার সোশ্যাল, যেহেতু সোশ্যাল মিডিয়া কারেক্টেড, সোশ্যাল মিডিয়া খুব বেশি আসতেছে অ্যান্ড আমরা হচ্ছে খুব বেশি ডিস্ট্র্যাক্টেড ফিল করতেছি। যেমন দেখা যায় যে হচ্ছে হুট করে বলতেছে দেখুন কি ঘটলো সাকিবের সাথে, দেখুন কি হলো মানিকের সাথে, দেখুন কি হলো সাদির সাথে। অ্যান্ড এই কারণে দেখা যায় যে হচ্ছে বেশিরভাগ মানুষ ক্লিক করে, যারপর দেখা যাচ্ছে কিছু করে নেই। তো এই যে ব্যাপারগুলা ন্যারেটিভ মেকিং বলেন বা হচ্ছে যে জার্নালিজম বলেন, অ্যান্ড সোশ্যাল মিডিয়া তো আসতেছেই, এই ক্ষেত্রে হচ্ছে তাদের কি মানে কি করা উচিত আসলে, মানে কি কোন জিনিসটা আসলে তাদের ফলো করা উচিত বলে আপনি মনে করেন? ধরেন আমি যদি ক্লিক বেট টাইপের কোনো কিছু বানাই, তাহলে আসলে কেন বানাচ্ছি? আমার উদ্দেশ্য হচ্ছে আমার একটা ভিউজ হবে, মানুষ দেখবে, টাকা পয়সা আসবে। তো এইটার আনসার আমি আগেও বলছি ভাইয়া, যে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। যদি আপনি এই টাইপের করা কন্টেন্ট দেখেন যে আসলে সে ক্লিক বিট বানাইছে, আপনি দেখবেন না। যদি সম্ভব হয় আপনার টাইম থেকে রিপোর্ট মেরে আসবেন। এখন অনেক ভালো ভালো নিউজ পোর্টাল তো আছে হুম। যারা হচ্ছে এরকম রংচুটা নিউজ করে। আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, এরকম অনেক নিউজ দেখছি যে হচ্ছে সাকিবকে বিশ্বকাপে ডাকা হলো বা সামথিং এরকম কিছু একটা নিউজ আমি সামনে পাইলাম, দেখলাম যে হচ্ছে ও সাকিবই না, অন্য সাকিব। আচ্ছা, তো মানে সিম্পল, আমি যে মানে এটার আসলে ওইভাবে আমি কোনো আনসার দিতে চাই না। আমি এটাকে বলবো যে ভাই দায়িত্বশীল হইতে হবে আপনাকে। আপনি যদি এই টাইপের কোনো উল্টাপাল্টা নিউজ দেখেন, আপনার সামনে আসছে, আপনি রিপোর্ট মেরে দেন, আপনি ওটাকে আর দেখবেন না। এই টাইপের জিনিস যদি সবাই করতে পারে, তাহলে আসলে একটা বড় চেঞ্জেস আসবে। যে আপনি মানসিকভাবেই সিদ্ধান্ত মাথায় নিয়ে রাখছেন যে আমি ক্লিক বেট দেখলেই মানে একটা কি বলে একটা কোনো একটা অ্যাকশন নিব, ওরে বলবো, বলা দরকার নেই, আপনি জাস্ট রিপোর্টে মেরে দেন, তাইলে আসলে হেল্প হবে। এছাড়া আমার কাছে আর মনে হয় না যে আসলে কোনো সলিউশন আছে। এটা ভালো একটা ওয়ে বললেন যে রিপোর্ট মারা, যে এটা হয়তো অনেকে যেটা জানিও না। আচ্ছা, হ্যাঁ, এটা হয়তো ভালো ভালো একটা অপশন হতে পারে। অ্যান্ড আপনি বলছিলেন যে হচ্ছে ন্যারেটিভ যদি বলি, ন্যারেটিভ মেকিং বা হচ্ছে আদার্স যদি বলি, অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমরা না চাইলেও আমাদেরকে হচ্ছে ওই জিনিসটার প্রতি হচ্ছে উদ্বুদ্ধ করা হয়, যে কোনো কিছু লাইক অনেক রকম অনেক কিছু হইতে পারে, আমরা হয়তো এটা জানিই না। যেরকমটা হয়েছে হচ্ছে 24শে জুলাই আমরা যেটা দেখছি যে হচ্ছে অনেক চেষ্টা করা হয়েছিল, যদি এটা পসিবল হয় নাই। আমরা হয়তো একটা জিনিস করতেছি, আমাকে হয়তো একটা জামাত শিবিরের তকমা দিয়ে হচ্ছে ডিস্ট্রাকশন করার চেষ্টা করছে। তো এই যে ন্যারেটিভ মেকিংগুলো যেটা, যে আমাদেরকে ডিস্ট্রাকশন করে, সো এই জায়গা থেকে অ্যাজ এ পার্সন হিসাবে আমার কীভাবে মানে আমি কী করা উচিত আমার অ্যাজ এ পার্সন হিসাবে? যারা ন্যারেটিভ মেক করে তারা তো করতেছে না, ওটা আমি কিছু করতে পারবো না। এতে দূরে থাকার জন্য, বাঁচার জন্য আমি কী করতে পারি? এর থেকে বাঁচার জন্য আপনি করতে পারেন, সচেতন হতে পারেন। মানে আমরা মানে সহজভাবে হয় কি, আমরা মানে খুব দ্রুত এখন সিদ্ধান্ত করে ফেলি, খুব দ্রুত হচ্ছে একটা জিনিসের বিশ্বাস বিশ্বাস ফেলি। করে ফেলি। এটা হলে করা উচিত না। আপনাকে মানে একটা ন্যারেটিভ তো যেমন তেমন ন্যারেটিভ না যে ভালো খারাপ এরকম কোনো ন্যারেটিভ না। আপনাকে পুরো জাতি হিসেবে দেখাচ্ছে, আপনাকে এই জিনিসটা ভালো বা এই জিনিসটা খারাপ খুবই বৃহত্তর স্কেলে। এমন না তোমাকে সকালবেলা চা খাইতে বলছো, তুমি চা খাও নাই, এই টাইপের ছোট বিষয় না তো। তুমি বিশ্বাস করতেছো একটা জিনিসকে যে এই মানুষটা ভালো, এটা রাষ্ট্র ক্ষমতায় আসছে, সে আমাদেরকে যা করতে বলতেছে বা তিনি যেই টাইপের কথা বলতেছে, তিনি যে ন্যারেটিভটা দাঁড় করে দিতেছে, এটা সত্য। এটা তো ছোট বিষয় না ভাই, তুমি এটাতে কেন বিশ্বাস করবা? তুমি দেখতেছো যে তোমার বন্ধুরে মারতেছে, তুমি মানে মানে আমি এই জিনিসটা আসলে খুব কম বুঝি, আমি আসলে হয়তো বা ভুল বলবো কিনা জানি না। তো যখন তুমি এরকম বৃহত্তর কোনো কিছু দেখবা, যেখানে একটা রাষ্ট্র স্বার্থ আছে, একটা হচ্ছে জনগণ এর সাথে যুক্ত, ওই রকম সিচুয়েশনে খুব দ্রুত সিদ্ধান্তে যাওয়া উচিত না। এটা তুমি পক্ষেও যেতে পারো, বিপক্ষে যেতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমার কাছে মনে হচ্ছে যে এরকম বড় কোনো স্কেলে যে কোনো বিষয় হইতে পারে, কোনো দেশে যুদ্ধ লাগছে, কোনো দেশের ওই যে কী বলে, কয়েকদিন আগে ট্রাম্প উড়াই নিয়ে চলে গেছে একটা দেশের প্রেসিডেন্ট, মানে কি হচ্ছে ভাই? অ্যান্ড ট্রাম্প কি বললো যে না, ও তো আসলে গাঁজা সাপ্লাই করে, করে নিতে হবে। আরে ভাই, তুই নিজে এপস্টেইন ফাইলে তোর নাম ভরা, তুই বলিস যে ও তোরা গাঁজা সাপ্লাই করতেছে। যাই হোক, তো এই টাইপের আমি বলতেছি না যে ট্রাম্প খারাপ, আমি বলতেছি না যে মাদুরো বা এই যে যারা ছিল তারা খুব ভালো, আমি বলতেছি যে এই টাইপের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হওয়া উচিত, একটু ঘাটাঘাটি করা উচিত। আমি দেখছি
এটার প্রতি আমার আগে বিশ্বাস ছিল, অতএব এটাই সত্যি না, ডোন্ট ডু ইট। একটা মুসলিম মানুষ গিয়ে একটা হিন্দুকে মারছে, তুমি আগে তুমি নিজে মুসলিম দেখে আগে সিদ্ধান্ত নিও যে না, যেহেতু মুসলিম সে ভালো না, এই টাইপের সিদ্ধান্তে যাওয়ার আগে একটু ভাইবো, কোনো কিছু শেয়ার করার আগে একটু ভাইবো, বিকজ ইটস আ বিগ থিং। অ্যান্ড তুমি যদি কিছু শেয়ার করো, এটা সবাই দেখবে, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখবে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে আপনাকে সচেতন হতে হবে, বিশেষ করে এরকম বড় সিচুয়েশনে, তাহলে আপনি এই টাইপের ট্র্যাপ বা ঝামেলা থেকে বাঁচতে পারবেন। আপনি একটু আগে বললেন দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল হতে হবে। এটা তো দায়িত্বশীল একটা লক্ষণ যে হচ্ছে আমি একটা জিনিস শেয়ার করার আগে দেখলাম, ভাবলাম, আমি হুট করে জিনিস শেয়ার করে দিলাম বা হুট করে একটা জিনিস হচ্ছে আমি বলে ফেললাম না জেনে। আমি ঠিক যেমনি হচ্ছে আমি আপনাকে পছন্দ করে আপনার জিনিসটা শেয়ার করলাম, হয়তো কেউ আমাকে পছন্দ করে সেই জিনিসটা শেয়ার করলাম, করতে 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 হাজার হাজার মানুষের কাছে কিন্তু ব্যাপারটা একটা নেগেটিভ জিনিস চলে যায়, এভাবেই ছড়াচ্ছে। সো যেহেতু ন্যারেটিভ নিয়ে কথা বললাম, রাষ্ট্রক্ষমতা নিয়ে কথা বললাম, অ্যান্ড রিসেন্টলি বাংলাদেশে নির্বাচন চলতেছে। সো নির্বাচনের জন্য বা নির্বাচনের প্রচারণায় এতদিন এত বছর আমরা আসলে সোশ্যাল মিডিয়ার যেই প্রচারণাগুলো দেখতাম না, অ্যান্ড এই প্রথমবারের মতন আমরা এত বড় স্কেলে নির্বাচনী প্রচারণা দেখতেছি। সো এই জায়গায় হচ্ছে আপনার মানে পজিটিভ নেগেটিভ দুইটা সাইড একটু বলেন যে আসলে মানে কী কী দেখতেছেন আপনি। আচ্ছা, মানে এখন নির্বাচনের সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে সবাই প্রচার করতে পারতেছে, মানে কারো প্রচারে বাধা নাই। যেমন আমি নিজে ডাকসু করছিলাম ভাইয়া, এবং ডাকসু নির্বাচনে আমি হারছি এবার। হ্যাঁ, এবার হচ্ছে আমি 3,000 ভোট পাইছিলাম, 4,000 পাইলে জেতা যেত। তো আমি কোনো দল থেকে দাঁড়াই নাই, স্বতন্ত্র, এবং আমি আসলে মানুষের কাছে পৌঁছাতে পারি নাই, একে একে আসলে পৌঁছানো যায় না, দল থাকলে ভালো হয়। তো আমি যেটা মানে আমি পার্সোনাল ইলেকশন থেকে যেটা এক্সপিরিয়েন্স করছি, আমার কেউ কোনো চাপ দেয় নাই, আমি অনেক মজা, মানে আমার অনেক ভালো লাগছে আসলে। আমি প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারছি, আমি সাদিক কায়েমের সাথে দেখা করতে পারছি, আবিদ ভাইয়ের সাথে দেখা করতে পারছি, তারপর হচ্ছে ওর নাম কি বলে বামদের দল থেকে যে দাঁড়ালো, নামটা ভুলে গেলাম, একটা আপু যেন ছিল, উমামা। আচ্ছা আচ্ছা, উমামা আপু। নামটা পুরোটা সরি আপু, বাম না তো, এটা তো মেবি হচ্ছে বাম না, সরি আপু, আপনি বাম না, হ্যাঁ আপনি বাকছার, আপনি যেই হন না কেন আপু, আপনাকে আমি পছন্দ করি। তো আমি আপুর সাথে দেখা করছি। তো আমি কোনো জায়গায় মানে বাধার শিকার হই না, দেখি যে মানে একই রোড থেকে সাদিক ক্যাম্পে প্রচার করতে আসতেছে, আমি আমার নিজের প্রচার নিয়ে যাচ্ছি। তো ভাইয়ের সাথে দেখা, ভাই আমার হাত ধরে বলতেছে, মানিক তুমি জিতবা, তুমি লিখে রাখো, আমি বলতেছি। আমি তো পাগল লাগে, সাদিক ক্যাম্প বলছে, আমার আর কি লাগে লাইফে যে আমি নাকি জিতবো। তো যাই হোক, আমি হয় নাই, বাট ওই যে এখানে একটা জিনিস খেয়াল করলাম, মানে এটা আসলে অন্যদিকে যাচ্ছে, তাও বলি, সাদিক ক্যাম্প ভাই না আসলে ম্যাজিক জানে, কোনো একটা ম্যাজিক জানে। ওনার সাথে আমার যে খুব ভালো সম্পর্ক তা কিন্তু না, একটা র্যান্ডম ছেলে এসে প্রচার করতেছে, হয়তো বা ফেসবুকে 2-4 জন চিনে, ওই 2-4 জন চিনে দেখে 3,000 ভোট পাইছে না, তাও পেতাম না। তো ওইটার কারণে আসলে সাদিক ক্যাম্প ভাই আমাকে হয়তো দেখছে আগে কন্টেন্ট বানাইতে, তো আমাকে বলছে আপনি হাত ধরে মানে লিখে রাখো, তুমি জিতবা। ওনার কিন্তু কোনো দরকার নেই, আমি না ওনার দলের না নেই, ওনার জন্য আমি কোনো কিছু করতেছি, বাট এই যে মানুষের মন জয় করার ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। এরপর থেকে সাদিক ক্যাম্প ভাই জোস, ওনার কোনো কাজ দেখে নেই, ওনার রাজনৈতিক মতাদর্শ আমি জানি না, কিছু জানি না, কিন্তু ওই যে একটু আচরণ আমার সাথে করছে না, আমার কাছে খুব ভালো লাগছে। এরপরে আবিদ ভাইয়ের সাথে দেখা রাস্তায়, আবিদ ভাইয়ের সাথে বললাম, হে ভাই অবস্থা কেমন আছেন, কেমন প্রচারণা চলতেছে? ভাই বললো যে হ্যাঁ ভালো চলতেছে, দোয়া করো। তো দেখলাম যে মানে সাদিক ভাই থেকে আবিদ ভাইয়ের ইন্টারাকশন আমার কাছে একটু কম লাগছে আর কি। পরে যখন উমামা আপুর সাথে দেখা, তো উনি জাস্ট আমার সাথে একটা ছবি তুলতে পারছি, এরপরে আর কিছু হয় নাই। তো আমার কাছে মনে হয় যে আসলে এই যে রাজনীতির যে ব্যাপারটা, মানুষের সাথে মেশার একটা আসলে ব্যাপার আছে, আপনি যতটা ভালোভাবে মিশতে পারবেন, কানেক্ট করতে পারবেন, সে আপনারা ভোট দিবে। তো যাই হোক, এটা আসলে একটু ডিফারেন্ট লাইনে চলে গেছে, তাও বলা। এরপরে আমি ছাত্রলীগে যে সাদ্দাম ভাই ছিলেন, বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসে ছিলেন তিনি, খুব সুন্দর সভাপতি, তার সাথেও আমার দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে। এখন অনেকে বলবে যে মানিক ভাই তো আগে লিক করতো, লিখে দালাল। আরে ভাই এরকম কিছু না, আমি আসলে কোনো দলের সাথে যুক্ত না, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করার কারণে এরকম ডিফারেন্ট মানুষের সাথে আসলে মেশার বা বসার সুযোগ হয়েছে। একটা প্রোগ্রাম করছিল সাদ্দাম ভাইদের, কি বলতেছে, তো ওই প্রোগ্রাম হয়েছে কি, ইনভাইটেশন করছে যে আপনারা আসেন, সরকারি একটা প্রজেক্ট হবে, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। যাওয়ার পরে জানতে পারি এটা সাদ্দাম ভাইয়ের আয়োজন। ঠিক আছে, যেহেতু রাজনৈতিক বড় ভাই, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির বড় ভাই, তো আমিও গিয়ে ছবি তুলছি, ওইখানে আমার ছবি আছে ভাই। কিন্তু এমন না যে আমি প্রসার করতে গেছি, কন্টেন্ট ক্রিয়েটরের যে পরিচয়, ওই পরিচয়ের জন্য আমাকে ইনভাইট করা হয়েছে, এই জন্য গেছি। এখন সাদিক কায়েম ভাইয়ের সাথে তো আমার ছবি আসছে, এখন আমি শিবির করি তা তো না, আবিদ ভাইয়ের সাথে আমার ছবি আছে, আমি কি বিএনপি করি তা তো না। তো এই জিনিসগুলো আসলে একটু মিস আসলে হয়ে যায়। তো যেই টপিকে ছিলাম, আচ্ছা, ওই ব্যবহারটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনি আসলে কীভাবে করবেন। আর হচ্ছে ইলেকশনে প্রসার করার যে ব্যাপারটা, এইটা আমি খুব মজা করছি এবার, যে মানে
কোনো ধরনের বাধা ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া, কেউ আমার বলে নাই যে না তুমি বসে পড়ো, এরকম কোনো প্রেশারই ছিল না। যে মানিক দাঁড়াইস তো, আচ্ছা অল দ্য বেস্ট, ট্রাই করতে থাকো, ভালো কিছু হয়তো হবে। আমি একটা বিএনপির, আচ্ছা অধিক বেশি আনা যাই তো, তো এই প্রচার প্রসারের যে ব্যাপারটা ছিল খুবই খুবই ফান ছিল। এবার ডাকসুটা অনেক খুব মজার হয়েছে, আমার খুব ভালো লাগছে। সিনেটে আমরা অনেক যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করবে, রাত তখন 4টা অলমোস্ট বেজে যাচ্ছে, 3টা বেজে গেছে, রেজাল্ট কাউন্টই হচ্ছে, শেষই হচ্ছে না। তো সবাই মিলে আমরা ওইখানে গান টান করছি সিনেট ভবনের ভেতরে। তো ওই টাইমটা খুব এনজয়েবল ছিল, কোনো দলীয় প্রেশার ছিল না, কেউ এসব বলে নাই এই করা যাবে না। তো এই সেম সিচুয়েশনটা এখন বর্তমান নির্বাচনে আছে। যেমন যেমন ওনার নাম কি পাটোয়ারি জানি, নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই সারাদিন মির্জা আব্বাসকে নিয়ে বলে মির্জা আব্বাস। সো এই যে মানে একটা মজা, এটা না আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মানে প্রত্যেকটা নির্বাচন এরকম সিচুয়েশন হওয়া উচিত, যেখানে আসলে কারো প্রভাব থাকবে না, যে একটা ফাদার পার্টি আছে, মাদার পার্টি আছে, এ প্রেশার করতেছে, এর মানে অধীনে নির্বাচন হচ্ছে, এরকম না হলে আমার কাছে মনে হয় বেটার। তাইলে হয়তো বা মানে এই টাইপের মজাটা পাওয়া যায়। যেমন এখন সবাই যে যারে পারতেছে রোস্ট করতেছে, যে যারে পারতেছে বলতেছে আমি ইউনুস, যে যিনি আর কি আমাদের কি প্রধান যেন, প্রধান উপদেষ্টা, সরি ইউনুস সাহেব, আমি ওভাবে বলতে চাই না, মাথায় আসে নাই। তো আমি ওনাকে রোস্ট করে ভিডিও বানাইছি, আমার কেউ বলে নাই যে চল ডিবি অফিসে চল। সো এই জায়গাটা আসলে ক্লিয়ার থাকা উচিত আমার কাছে মনে হয়, এরকম একটা ফেয়ার, একটা ভয় ভীতিহীন একটা পরিবেশ থাকা উচিত। তো এই জায়গাটা আমি অনেক মানে এনজয় করতেছি, সবাই সবার মধ্যে করে প্রচার করতে পারতেছে, কেউ কোনো ধরনের কি বলে বাধার মধ্যে নাই আর কি। আমি অনেক আউট অফ দ্য টপিক চলে গেছি, বাট সরি এই আর কি। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস তো শেয়ার করি। ব্যাপারটা হচ্ছে আমি একটু আগে শুরুতে বলছিলাম যে হচ্ছে আমরা অনেকদিন পলিটিশিয়ানদের সাথে পডকাস্ট করতেছিলাম, তো আজকে অনেকদিন পর হচ্ছে ইনফ্লুয়েন্সার পাইলাম, তো না আজকে ঘুরে ফিরে আবার পলিটিশিয়ানদের কাছে গেলাম। আই এম সরি, আমি স্টেটমেন্টটা সরাই ফেলছি। ওকে, তো বাট আপনি বললেন না যে হচ্ছে এইবার মানে নির্বাচনী প্রচারণা খুবই মজা লাগতেছে বা সামথিং, আমি কিন্তু হাসুবাকে খুব বেশি মিস করতেছি। কারণটা হচ্ছে এবারের যেই প্রচারণাগুলো, গান বাজনাগুলো, সেগুলো কিন্তু হচ্ছে ওই যে আগের যেই হচ্ছে গান বাজনা যাচ্ছে না আসলে, সেই জন্য আসলে খুব বেশি মিস করতেছি। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাবো যে আসলে যারা এখন জামাতে আছেন, বিএনপিতে আছেন, কিংবা আমাদের কি বলে এটাকে বড় ভাইরা আছেন, মানে আমাদের কেন বলতেছি, যে এনসিপি যারা নেতারা আছেন, ওই যে বেশিরভাগই তো আমাদের সবাই সিনিয়র, মানে দেখা গেছে যে আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে, ওর নাম জানি কি, আব্দুল কাদের, ওই যে হাতিয়া থেকে যে তারা এসছে, ও অ্যাকচুয়ালি ও হচ্ছে আমার ফ্রেন্ড। তো আমি ওদের সাথে কখনো রাজনীতিতে যুক্ত ছিলাম না, কিন্তু এদেরকে খুব কাছ থেকে দেখছি, সবাই বড় ভাই। এই সাদিক কায়েম বলেন, আবিদ ভাই বলেন, ছাত্রলীগের সাদ্দাম ভাই বলেন, তারপরে হচ্ছে এই মানে আমাদের হাসনাত আব্দুল্লাহ, সবাই আমাদের। এখন প্রবলেম কি হয়েছে, সবাই না এদের সাথে ছবি দেখলে মনে হয় যে আসলে এটা তো রাজনৈতিক ব্যক্তিত্বের একটা মানুষজন, কিন্তু না ভাই, আমি ওই কি বলে মানে এদের সাথেই আসলে ক্লাস টাস করছি, এদের বন্ধু বান্ধব দেখা যায়, আরে মামা কি অবস্থা। তো এই হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে। তো অনেকে আসলে ভুল বুঝে যে ভাই আপনি হয়তো রাজনীতি করতেছেন, তো এরকম কিছু না। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা যারা এখন রাজনীতি করতেছেন, মেইন স্ট্রিমে আছেন, এনসিপি হোক, বিএনপি হোক, যেই হোক, তারা খুঁজে বের করেন যে ছাত্রলীগের সময় বা আওয়ামী লীগের সময় তারা কাদের দিতে গান বানাইতো, প্লিজ ডু ইট ভাই। তাদের না, আমি সিরিয়াসলি মিস করতেছি ভাই, তারা যে গানগুলো দিয়ে গেছে। আমরা এমনকি দেখা গেছে যে যখন শেখ হাসিনা চলে যায়, তার বিদায়েও তার গানেই বাজাইতেছে পোলাপান, তার গান বাজে পার্টি করতেছে। তো আমার কাছে মনে হয় যে এই যারা আসলে গানগুলো বানাতো তাদেরকে খুঁজে বের করেন, তাদেরকে ফান্ডিং করেন, আপনারা নিজেদের দলের জন্য তাদের দিয়ে গান বানান, কারণ আপনাদের গান আসলে জমতেছে না, ওই ভাইবটা নাই। আমি আওয়ামী লীগের এই জিনিসটা খুব মিস করতেছি, দে আর ভেরি গুড অ্যাট মিউজিক। মানে আগে এখন হ্যাঁ সবার গানই মানে মোটামুটি ভালো লাগছে, যেমন বিএনপির গানটাও সবার আগে বাংলাদেশি গানটা ভালো ছিল, দাঁড়িপাল্লার গানটাও খুবই ভালো ছিল, শাপলাকলি গানটাও ভালো লাগছে, বাট ভাইবটা যে আগেরটা ছিল ওটা আসলে ভাইবটা নাই, মানে ভাই আওয়ামী লীগের গান শুনলে আমার নাচতে ইচ্ছা করে। এক্স্যাক্টলি, আই রিয়েলি মিস ইট ভাই, মানে জেনুইনলি মন থেকে মিস করি। মানে ওরা এত সুন্দর বিট দিয়ে গান বের করছে, মানে আই মিস ইট। এই জায়গায় আমি প্রায় সময় যখন হচ্ছে বাসার পাশ দিয়ে হচ্ছে মাইকিং করতে করতে যাই যে ভোটারে দোয়া চাই সকলের, তখনই বারবার মনে পড়ে যে হচ্ছে আহারে আগে তো হচ্ছে যখন যাইতো মাইক নিয়ে নাচতাম খালি, বাট এখন তো আসলে এটা হচ্ছে না। বাট আরেকটা জিনিস, এটা পজিটিভ জিনিস যেটা মানে এখন হচ্ছে, আগে যেটা দেখা যেত যে হচ্ছে সারাদিন সারাক্ষণ হচ্ছে গান বাজনা হইতো নির্বাচন প্রচারণায়, রাস্তাঘাটে, কোনো যে কোনো মোড় দিয়ে। আমার মনে আছে আমি লাস্ট মনে হয় 18 নির্বাচনে আমি একবার হচ্ছে মিরপুর 12-তে আসছিলাম কোনোটা কাজে, আমি মানে কথা বলতে পারতেছিলাম না, এত সাউন্ড। আমি কারো বিপক্ষে কিছু বলতেছি না এখানে, বাট আগে যেটা দেখা যেত যে আমাদের নির্বাচন কমিশনের যে একটা ইয়ে আছে, সাউন্ডের যে একটা মানে
লিমিটেশন আছে সেই লিমিটেশনটা মানতো না, এটা আমি আগে ফিলও করতাম না, সত্যি কথা বলতে আগে ফিলও করতাম না, হয়তো মানতো না, আমি শিওর না। বাট এখন যেটা হয়েছে, এখন আমার সাউন্ডটা ওইভাবে কানে আসে না, রাস্তা দিয়ে গেলেও শুনতে পাচ্ছি বাজতেছে, ঠিকই, কিন্তু মানে কানে লাগতেছে না। বিরক্তিকর যে সাউন্ডটা হচ্ছে না। আচ্ছা। সো এটা একটা ভালো লক্ষণ মনে হয়, মানে হয়তো বা আগের সময়গুলোতে হয়তো এটা ফলো করতো না, এখন হয়তো ফলো করতেছে। আরও কিছু যদি বলি যে হচ্ছে এবার পোস্টার নাই, আগে এটা খুব বিরক্তিকর লাগতো, যদিও মিস করতেছি, দেখা মানে ভাই আসতেছে না। বাট আগে যেটা হইতো যে মানে খুব বিরক্তিকর লাগতো যে রাস্তাঘাট আকাশ দেখা যায় না, খালি পোস্টার আর খালি পোস্টার। poster দেখা যায়। এখন এটা ভালো হয়েছে যে হচ্ছে মানুষজন কাপড়ের ব্যানারে করতেছে, এই আর কি, খুব ভালো। তো নির্বাচনের কথা উঠলো, ঢাকা ৮ আসনে নাসিরুদ্দিন বাটের কথাটা উঠলো। সো এই জায়গায় হচ্ছে হাদি ভাইয়ের কথাটা আমরা আসলে স্মরণ করতেই হয়। সবাই আমরা ওনাকে চিনতাম, অ্যান্ড উনি খুব বেশি আমাদের এই যে এখন যে এত চেঞ্জ বললাম, এই যে গত গত নির্বাচনের কাহিনীটা বললাম অ্যান্ড এখনের নির্বাচনের কাহিনীটা বললাম, এই যে এত চেঞ্জ, এই চেঞ্জের পিছনে কিন্তু হাদি ভাইয়ের অবদান ছিল। হ্যাঁ, হয়তো একার ছিল না, অনেকেই ছিলেন, অনেকেই হয়তো মারা গেছেন, অনেকে হয়তো আমাদের মাঝে আছেন। সো হাদি ভাইকে নিয়ে যদি কিছু বলতেন একটু। আচ্ছা, শরীফ ওসমান হাদি ভাই, মানে এই যে জিনিসটা বলতে গেলে না একটু আবেগী হয়ে যায় আর কি। মানে এলাকাটা আমি চিনতাম না ভাইকে, আসলে ওইভাবে চিন্তা না, জানতাম ভাইকে যে আমরা আসলে মানে জুলাইয়েও আমি আমি যদি বছর বলে জুলাইয়ের সময়ও চিনতাম না, আমি হয়তো চিনছি হচ্ছে 5 আগস্টের পর, যখন ভাই হচ্ছে খুব বেশি বক্তব্য দিচ্ছিল, তখন থেকে শুনছি না, অনেকেই হয়তো এই সময়টা চিনছে আসলে। আমি ওনাকে আসলে ওইভাবে চিনতাম না, ভাইকে শুধু দেখতাম যে ওনার রাজনৈতিক বক্তব্য, তারপর হচ্ছে কথাবার্তা, আলোচনা, উনি অনেক সেমিনার করতেন। তো ওগুলো সামনে আসতে স্কিপ করতাম, কারণ আমি আসলে যেহেতু তার দলের রাজনীতি করি না, রাজনীতি মতাদর্শের মানে জানি না, তো আসলে অন্যদের মতো স্ক্রল করে চলে যেতাম। তো লাস্ট যেদিন ভাইকে আসলে গুলি করা হয়, ওই সময়ে আমরা চাই না, আমি, ফারহান, আহ, সর্বমিত্র চাকমা, রাফিয়া, ডাকসুর মেম্বার দুজন, তো আমরা সবাই চাই না। তো একজন মানুষকে যদি মানে গুলি করা হয়, মাথায় মাথায় গুলি করা হয় বা মেরে ফেলার জন্য গুলি করা হয়, একটা নর্মাল মানুষকে মারলে যেমন লাগবে আমার কাছে তেমন লাগতেছিল, আমার খারাপ লাগতেছিল, কিন্তু আমি বুঝি না যে উনি কে ছিলেন আসলে। যেহেতু আমি চিনি না ভাইকে, আমি জানি যে একজন রাজনৈতিক মানুষ, তিনি আসলে রাজনীতিতে আসছেন নতুন, বা তার হচ্ছে আলোচনা বেশ জনপ্রিয়, ওনাকে মানুষ পছন্দ করে, কিন্তু তাকে নিয়ে কোনো ঘাটাঘাটি করা হয় না। তো আমি না আসলে বুঝতেছিলাম না আসলে কী হয়েছে। আমি দেখতেছিলাম যে ডাকসু সদস্য রাফিয়া কান্না করতেছে, সর্বমিত্রর মন খারাপ, তারপরে মানে এবং হচ্ছে সবাই খুব টেন্সড এই লোকটাকে নিয়ে, কারণ কি? তারপরে গিয়ে বুঝতে পারলাম যে আসলে হাদি ভাই কে ছিলেন, তার বক্তব্য শুনলাম, তার হচ্ছে মতাদর্শ বোঝার চেষ্টা করছি, তারপর হচ্ছে কি বলে তার যে পুরনো বক্তব্যগুলো ছিল সবগুলো আমি হচ্ছে দেখছি, তখন গিয়ে বলছে আসলে এই মানুষটা নিয়ে মানুষ কেন এত মাতামাতি করতেছেন। আমার কাছে মানে কোনো অংশে মনে হয় নাই এরকম যে হাদি ভাইকে নিয়ে বেশি মাতামাতি হচ্ছে, বা হাদি ভাইকে মানুষে ভাই লিটারেলি এই মানুষটা যদি থাকতো, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে অনেক অনেক ড্রাস্টিক্যাল চেঞ্জ আসতে পারতো, কিন্তু ভাই চলে গেছেন আমাদের মাঝ থেকে, তাকে হত্যা করা হয়েছে। আমি জাস্ট বলবো ভাই, মানে বিচার চাই ভাই, শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার আসলে চাই চাই মানে মানে মন থেকে চাই, মন থেকে মনের অন্তঃস্থল থেকে চাই। আর এই আর কি, আমি 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 আমার বন্ধু ফারহান, আমাদের প্ল্যান ছিল আমরা ঝালকাঠি ঘুরতে যাব। তো ঝালকাঠিতে ঘুরতে যাওয়ার পর জানি যে আসলে হাদি ভাইয়ের বাড়ি এই ঝালকাঠিতে, তখন আমরা তাদের বাড়িতেও যাই, গিয়ে ঘুরে আসি। হাদি ভাইয়ের পরিবার দেখে না আমি মানে ভয়ানকভাবে শকড হয়ে গেছি। কীরকম? হাদি ভাইয়ের পরিবারের প্রত্যেকটা মানুষ না অনেক বেশি স্পষ্টভাষী, মানে সে যেটা বিশ্বাস করে তেমন না, সামনে একজন বড় মানুষ বসে আছে, সে কী ভাববে কী চিন্তা করবে, এই জন্য আমি একটু তার মতো করে বলি না, উনি নিজে যেই বিশ্বাস ধারণ করে ওইটা আপনার মুখের উপরে বলে দেবে। মানে আমি না এটা জিনিস খুব মানে ভালো লাগছে, হাদি ভাই যেমন মানে কারো ভয় পেতো না, ওনার বক্তব্যে যেমন কোনো ভয় ডরের কোনো ব্যাপার ছিল না, খুব স্পষ্ট ভাষায় বলে গেছে। যদিও ওনার মৃত্যুর পরে এগুলো আমি দেখছি, এর আগে আমি চিনতাম না, জানতামও না, পরে দেখা হয়েছে। তো ওনার পরিবারের সবাই সেম, ওনার দুলাভাইয়ের সাথে কথা বললাম, ওনার বড় বোন যিনি, যাকে মাঝে মাঝে দেখা যায় সামনে সোশ্যাল মিডিয়াতে, যা এসে কথা বলেন, ভাই ভয়ানক রকমের এরা আসলে মানসিক শক্তির অধিকারী। আল্লাহ আসলে একটা পরিবারকে এত শক্তিশালী কেমনে করে আমি জানি না, কিন্তু তার প্রত্যেকেই সবাই স্পষ্টভাষী, প্রত্যেকে অনেক সাহসী, মানে এবং তারা যেটা বিশ্বাস করে সেটা পালনও করে। আমি হাদি ভাইয়ের দুলাভাই খুব সুন্দর বলতেছিল যে আপনি যদি কোনো কিছুতে চেঞ্জ আনতে চান পৃথিবীতে বা ব্যক্তি জীবনে বা আপনার সমাজে, আপনি চেঞ্জ যদি আনতে চান তাহলে প্রথমে আপনার নিজের ওটা করতে হবে। তো মানে আমার কাছে খুব ভালো লাগছে কথাগুলো। তো এই আর কি, হাদি ভাই সম্পর্কে আসলে
মানে কি বলবো ভাই, মানে একটা মানুষের দুনিয়া থেকে আপনি পাঠিয়ে দিবেন বা সরাই দিবেন, এটা আসলে কোনোভাবে জাস্টিফাইড না। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার চাই, এটা হচ্ছে মূল কথা। আর এই ভাই আমি আসলে আর কি বলবো বলেন, আমি হাদি ভাই, আমার লাইফে একটা বড় আফসোস আছে যে হাদি ভাই ওই টিএসসিতেই হচ্ছে লিফলেট বিতরণ করতো, আমার সেন্ট্রাল মসজিদে হচ্ছে নামাজের পর লিফলেট দিত। সেন্ট্রাল মসজিদ থেকে 1.5 মিনিটের দূরত্বে আমার ডিপার্টমেন্ট ইসে আইএমএলএ, তো ওইখান থেকে চাইলেই ভাইয়ের সাথে দেখা করা যেত, আড্ডা মারা যেত। ভাইয়ের খুব কাছের পোলাপান আমার ছোটো ভাইও ছিল, আমি জানতাম না যে এরা ইন্টার কানেক্টেড। পরে জানতে পারছি যখন ভাই মারা গেছে, তখন জানতে পারছি যে ওই হাদি ভাইয়ের সাথে কাজ করতো। তো এইটা নিয়ে আমার আফসোস হয় যে হাদি ভাইয়ের সাথে তখন আমি আসলে সরাসরি দেখা করতে পারি নাই, দেখা হয় নাই, তার সাথে একটা মানে কথা হয় না, এটা আমার লাইফের একটা বড় আফসোস আর কি এখন। এই একটা কথা বলছিলেন একটু আগে যে হচ্ছে হাদি ভাইয়ের ফ্যামিলিটা নিয়ে, যেটা বুঝলাম আর কি আসলে আমাদের আমরা অনেকেই যখন হচ্ছে জুলাই আন্দোলন করতে যাই, আমাদের অনেকেই হচ্ছে ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে যে আন্দোলন করা যাবে না। সো আই থিঙ্ক এটাকে বলছেন যে হাদি ভাই দুলাভাই একটা কথা বলতেছিল যে কে জানতে হবে সবার প্রথমে এটা নিজে করতে হবে, অ্যান্ড আই থিঙ্ক এর পরবর্তী ধাপ হচ্ছে নিজের ফ্যামিলি, অ্যান্ড দেন পরে হচ্ছে দেশ। সো হ্যাঁ, মানে আমি মানে নিজে ট্রাই না করলে তো আমি আমার নিজের ফ্যামিলিকে অভ্যস্ত করতে পারবো না। অ্যান্ড যেটা হাদি ভাইয়ের ফ্যামিলি একটা খুব ভালো একটা উদাহরণ হতে পারে যে হাদি ভাইয়ের ফ্যামিলি ওইভাবে সাপোর্ট করতো বিদায়ী সে আজকে হাদি ওসমান হাদি হতে পারছে, অ্যান্ড সে তাকে আমরা সবাই চিনি অ্যান্ড সবাই স্মরণ করতেছি। সো যাই হোক, আশা করবো যে হচ্ছে হাদি ভাইয়ের বিচারটা খুবই অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়ে যাবে। জানি না আসলে কবে হবে, বাট হওয়া উচিত। অ্যান্ড শুধু হাদি ভাই না, মানে আপনার ফাহাদ ভাই আছেন, আর অনেকেই আছেন যাতে কথা হয়তো আমরা জানিও না, এরকম অনেকেই আছেন যারা হয়তো আগে এরকম অনেকেই হয়তো গুম খুন করে ফেলছে, আমি জানি না। প্রত্যেকের জন্য বিচারটা হয় সেই আশাবাদী করি। অ্যান্ড এই জায়গায় আমি একটু যেহেতু আমাদের টপিকটা সোশ্যাল মিডিয়া, এই যে যদি বলি যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে অথবা আবরার ফাহাদ ভাই বলি বা আদার্স যারা আছেন যারা হচ্ছে এই দেশের জন্য প্রাণ দিছে, হয়তো আমরা জানি না বা জানি, তাদের বিচারের দাবিতে আমরা সোশ্যাল মিডিয়া কীভাবে ইউজ করতে পারি পজিটিভ ওয়েতেই? আমি আসলে আমি জিনিসটা দেখছি, মাহি নামের একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে, একটা ছেলে সাজিদ মাহি, দেখছেন হয়তো। এই ছেলেটা টানা আজকে নিয়ে যতদিন হাদি ভাই মারা গেছেন সেই শুরু দিন থেকে প্রতিদিন একটা করে পোস্ট করে যাচ্ছে যাতে হাদি হত্যার বিচার চাই। আসলে হয়েছে কি, আমরা সোশ্যাল মিডিয়া আসলে কি কনজিউম করে, আমাদের মতো আপনার মতো বা বাচ্চা পোলাপান বা হচ্ছে যারা টিনেজ পার করছে মাত্র, জিত আছে 30-40-50 বছর বয়সী, এদের হাতে না আসলে খুব বেশি পাওয়ার নাই। আমরা সচেতনতা বাড়াতে পারি, প্রত্যেকটা মানুষকে জানাতে পারি যে ভাই হাদি হত্যা বিচার চাই, হাদি হত্যা বিচার চাই। কিন্তু আপনি যদি ওই উপরে মহলে যারা আছেন তারা যদি আসলে সিদ্ধান্ত নেয় যে বিচার করবে না, তারা তাদের স্বার্থ হাসিল করবে, তারা হচ্ছে তাদের নিজেদের মন মর্জি মতো সুবিধা মতো কাজ করবে, তাহলে আসলে সোশ্যাল মিডিয়াতে এই টাইপের অ্যাক্টিভিটি করার পর খুব একটা আসলে ফায়দা মানে আমি দেখতেছি না। হয়তো আছে, হয়তো ফায়দা থাকতে পারে, কিন্তু আমি মানে মানে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন ভিডিও দিয়ে প্রত্যেক দিন দাবি আদায়ের পোস্ট করে ওই হত্যার মানে বিচার হবে, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই মনে হয় যে মানে মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা, আসলে আমি পারবো না হয়তো বা, যদি না এই বড়রা চায়। কিন্তু একদমই যে কোনো ধরনের প্রভাব নেই তা না, আপনি মানুষকে বলাইতেছেন, মানুষের মাথায় আছে, হাদি ভাইকে মানুষ ভুলতেছে না, এই জিনিসটা আমরা করতে পারি। কিন্তু কাজ যে করবে, যে সিদ্ধান্ত নেবে, যে শাস্তি দেবে, সেটা আসলে উপর মহলের মানুষ। আর তারা যদি না চায়, কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে আসলে এই জিনিসটা কঠিন আমার কাছে মনে হয়। এই আমার যেটা মনে হয় যে হচ্ছে হাদি ভাইয়ের জানা যায় যত মানুষ গেছে তার অর্ধেকে যদি যাইতো জাস্ট বিচার চাওয়ার জন্য, হয়তো এতদিন আমরা হাদি ভাইয়ের বিচারটা মানে হাদি ভাই হত্যার বিচারটা পেয়ে যেতাম। ট্রু ট্রু, এটা আসলে এমনই তো হওয়ার কথা, এমনই তো হওয়ার হ্যাঁ, কথা মানে আসলে। জানাজা পড়তে গেছি তো আসলে ভালোবাসার কারণেই গেছিলাম। সো তার অর্ধেক মানুষ যদি আসতো, আই থিঙ্ক যে এতদিনে মানে আজকে তো মেবি আমি যে সাজিদদের ভিডিও দেখে আমি দেখছিলাম যে হচ্ছে আজকে মেবি 55তম দিন, সম্ভবত আজকে 55তম দিন। সো আমি কালকে ভিডিওটা দেখছি, 4 তারিখে ভিডিওটা দেখছিলাম। সো 55 দিন হয়ে গেছে, অথচ আমাদের হ্যাঁ বিচার কার্য করতে একটু টাইম লাগবে, স্বাভাবিক টাইম লাগে, আমি যতটুকু জানি। বাট যারা হত্যা করছে তাদেরকে তো আসলে এখনও অ্যারেস্টই করা হয়নি। আমি না এই বিচার ব্যবস্থাটা না আমার আসলে মানে একদম মাথা কাজ করে না, জিনিস আসলে কী হইতেছে। একটা লোক জানে সে মানে করছে, সিসিটিভি ফুটেজ আছে, আমি এই জিনিসটাকে কেন মানে ট্রেস করতে পারতেছে না, কেন তারা ধরতে পারতেছে না, আমার আসলে একদমই আইডিয়া নাই। বা এটার পেছনে স্বার্থ কি থাকতে পারে, এটা আমি আসলে বুঝে উঠতেছি না যে আসলে কার স্বার্থ থাকতে পারে এখন।
আমি আসলে মানে কি বলবো, তবে আমি আমার ছোট ভাই আমার, তো মাহির আমি বলবো যে ও খুবই ভালো কাজ করতেছে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি একটা কাজটা। তবে এই আমরা প্রত্যেকে মানে যদি যতজন মানুষ এখন ফেসবুক চালায় প্রত্যেকে যদি প্রতিদিন করে শেয়ার করে, এইটা আসলে ওই হত্যার বিচারকে কার্যকর করতে মানে কার্যকর করে ফেলবে এরকম বলাটা একটু মুশকিল। তবে But একটু হলেও help মানুষের করবে। মাথায় রাখবে, মানুষের মাথায় যেমনটা রাখবে। আমরা যদি বলি যে আবরার ফাহাদ ভাই যখন হচ্ছে আবরার ফাহাদের ভাইয়ের কথা যদি বলি, আবরার ফাহাদের ভাইয়ের আহ, যারা হত্যা করছে তাদের তো সিসিটিভি ফুটেজ ছিল, হুম। তাদেরকে হয়তো দেশের চাপেই অ্যারেস্ট করা হয়েছে, যদিও তারা তখন ছাত্রলীগ ছিল, ক্ষমতায় ছিল। অ্যারেস্ট করা হয়েছে ঠিকই, বাট এখন পর্যন্ত তাদের অলমোস্ট মেবি শাস্তি কার্যকর 4-5 হয়নি। বছর হয়ে গেছে আচ্ছা। মেবি, এখন কিন্তু হয় না কার্যকর। আচ্ছা। সো এই হচ্ছে কাহিনী। ইভেন আমি যদি বলি যে হচ্ছে কিছুদিন আগে শুনলাম যে হচ্ছে একজন শহীদের, জুলাই শহীদের যে ডিরেক্ট খুনি, যে ডিরেক্ট হচ্ছে মানে খুন করছে, আই মিন যে গুলি করছে, তার মাত্র 3 বছরের জেল হয়েছে। এটাই হচ্ছে এখন বাংলাদেশে। সো আই থিঙ্ক আমাদের এই যারা আমাদের দেশের জন্য প্রাণ দিছে, উচিত যে তাদের অ্যাটলিস্ট সেই সম্মানটুকু দেয়া এবং তাদের খুনিদেরকে সেই প্রপার শাস্তিটুকু দেওয়া, আই থিঙ্ক। আমি এখানে বলবো যে কথা কি একদমই বলবো না, পোস্ট কি একদমই করবো না, অবশ্যই করবো। প্রত্যেকদিন পোস্ট করতে পারে ভালো, পোস্ট করা উচিত। তবে মানে যারা নীতি নির্ধারক আছে তাদেরকে আসলে তাদের কাছে রিচ করার মতো যদি কারো ক্ষমতা থাকে, যে আমি জানি এই ব্যাপারটা নিয়ে কে কাজ করে, তার উচিত ওই জায়গাটা মানে হেল্প করা। ধরেন আমি যদি একটা ভিডিও বানালাম, বানায় বললাম যে আসলে আমি আবরার ফাহাদ হত্যার বিচার চাই, এবং এই ভিডিওটা এমন একজন মানে কি বলে আইনজীবী দেখলো যার সেই ক্ষমতাটা আছে, যে চাইলে এই ব্যাপারটা থেকে ট্যাপ করতে পারে, তো এই জন্য হইলে আসলে কথা বলা উচিত, ভিডিও বানানো উচিত। একদমই যে এটার কোনো প্রভাব নেই তা না, প্রভাব আছে, কথা বলা উচিত। তবে যারা মানে ক্ষমতাসীন জায়গা আছে তাদের আসলে একটু মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দায়িত্বশীল উচিত, হওয়া উচিত। দায়িত্বশীল হওয়া উচিত, তাহলেই সম্ভব আসলে। ইনশাল্লাহ আমরা হয়তো খুব সুন আশা করতেছি হয়তো পাবো। সামনে তো ইনশাল্লাহ। নির্বাচন, ইনশাল্লাহ নির্বাচনের পর হোক বা যেখানে হোক আশা করি পাবো। সো অনেকক্ষণ তো আসলে একটু মানে ইমোশনাল কথাবার্তা বললাম, একটু একটু হাস্যকর কথাবার্তায় আসি বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসি। সোশ্যাল মিডিয়া লাইফ নিয়ে এখন আসলে একটা জিনিস খুব বেশি সামনে আসে, হানি ট্র্যাপ বলেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রেম বলেন। তো এইটা নিয়ে যদি একটু বলেন যে সোশ্যাল মিডিয়ায় প্রেম এই জিনিসটা এখন সম্ভব, সোশ্যাল মিডিয়ায় প্রেম সম্ভব কি না? খুব সম্ভব, বিশেষ করে এখন। খুব সম্ভব। সোশ্যাল মিডিয়ায় প্রেম সম্ভব না বললে ভুল হবে, খুব সম্ভব। তবে মানুষটা সঠিক কিনা এটা আপনার বুঝতে হবে। আপনি হচ্ছে একটা স্টিকারের ছবি দেখেই প্রেমে পড়ে গেলেন, একটা নাম দেখে প্রেমে পড়ে গেলেন, তাহলে তো সমস্যা। এবং এই সোশ্যাল মিডিয়াতে এখন একটু টাফ, কোন অর্থে টাফ, কারণ আপনার কাছে চয়েস অনেক বেশি। একটা ছেলের কাছে, একটা মেয়ের কাছে অনেক বেশি চয়েস। সে প্রতিদিন প্রত্যেকটা রিফ্রেশে নতুন একটা ছেলে দেখতে পাচ্ছে, প্রত্যেকটা রিফ্রেশে নতুন একটা মেয়ে দেখতে পাচ্ছে। তো এই জন্য একটু কঠিন আসলে, মানে আপনি ভালো মেয়ে পাবেন না ভালো খারাপ মানে মেয়ে পাবেন বা কেমন মেয়ে পাবেন, এটা ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায়। আমার সাজেশন হচ্ছে রিয়েল লাইফে যদি আপনাকে কেউ পছন্দ করে, রিয়েল লাইফে আপনাকে দেখে আপনি যে যেমন সেটা দেখে কেউ যদি আপনাকে পছন্দ করে, দ্যাটস বেটার। বাট সোশ্যাল মিডিয়া থেকে যে একদমই সম্ভব না তা না, হয়তো অনেকের প্রেম হয়, অনেকের বিয়ে হয়, অনেকের কি বলে মনও ভাঙে, সো সবই হয়, অসম্ভব কিছু না। রেটটা কি খুব বেশি না? মন ভাঙার রেট তো অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আমার সিম্পল হিসাব, যদি তোমার সময় মানে সময় সুযোগ থাকে, ক্ষমতা থাকে, বিয়ে করো, কারো পছন্দ করো, বলো যে ভাই পছন্দ করি, বা মানে বলে ফেলো অ্যান্ড দেন বিয়ের দিকে আগাও। প্রেম ভালোবাসা রিয়েল লাইফে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, ওইখানে যায়ও না, ঝামেলা আসতে। আইদার তোমার কোনো কিছু হবে না, তুমি হারামে লিপ্ত আসো, তারপর হচ্ছে তোমার মানসিক শান্তি নাই, নিজের লাইফে গ্রো করার জন্য তুমি কোনো কিছু করতে পারবে না, বহুত প্যারা আছে। বিয়ে করো, প্রয়োজনে বইয়ের জন্য, বইয়ের সাথে ঝগড়া করো, ওটা খারাপ কিছু না, ওটা ইটস গুড। হালাল ঝগড়া। হালাল ঝগড়া, স্বামীর সাথে ঝগড়া করো, হালাল ঝগড়া, ডু ইট। হারাম রিলেশনশিপে যায়ও না, মানে খুবই বাজে অবস্থা। তবে যেটা কোয়েশ্চেন ছিল যে পসিবল কিনা, হ্যাঁ পসিবল, বাট তার রেট ধরো 0.1% হতে পারে। এই এখন তো দেখা যাচ্ছে বেশিরভাগই স্ক্যাম হয়। একটু যেটা বলতেছিলেন যে হচ্ছে বুঝতে হবে যে আসলে মেয়েটা কেমন বা হচ্ছে ছেলেটা কেমন। তো এই জায়গায় যদি একটু বলি, বা একটু আগে বলতেছিলেন যখন অনেকের মনও ভেঙে যায়। তো এই যে মন ভাঙার যে কাহিনীটা বা এই চিট করার যে কাহিনীটা খুব বেশি প্রচলিত আছে এখন আমাদের সমাজে, সো এটার পিছনে কি সোশ্যাল মিডিয়া দায়ী না? চিট করার জন্য, মন ভাঙার জন্য সোশ্যাল মিডিয়া অনেক দায়ী, অনেক অনেক বেশি বেশি। দায়ী। এবং ভাই যেটা তোমাকে আগে লাইনে বললাম, মানে আপনাকে আগে লাইনে বললাম, সেটা হচ্ছে যে আমরা কি হয়েছে,
এত এত অপশন, আমি আসলে কেমনে ঠিক থাকবো একটা একটা মেয়ের জন্য যখন তার বয়স কত 18 থেকে 22-25 এরকম, তো তার কাছে অনেক অপশন আছে। সে হয়তো তোমার সাথে রিলেশনশিপে আছে, আরেকটা ভাইয়ের সাথে রিলেশনশিপে আছে, যার সাথে সে রিলেশনশিপে আছে, সে চাইলেই আরেক জায়গায় সুইচ করতে পারবে আরেকটু বেটার। আপনি জব করতেছেন 20,000 টাকার, সে চাইলেই 30,000 কাছে যেতে Switch পারবে। করতে পারবে। বা একটা ছেলের ক্ষেত্রেও সেম, সে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে, প্রত্যেকটা রিফ্রেশে নতুন নতুন মেয়ে আসতেছে, টিকটক করে যারা, ডান্স করে, অ্যান্ড ইউ নো হোয়াট আই মিন। তো একটা ছেলে মানে কি বলে, তারও প্রবলেম আছে, তো দেখা গেছে ছেলেও অ্যাপ্রোচ করা শুরু করে দেয়। তো প্রবলেমটা হয় জাস্ট মানে কি বলে অপশনের কারণে, অনেক বেশি অপশন থাকে, অনেক বেশি হচ্ছে তোমার কি বলে এটারে, মানে রংচটা জিনিস থাকে, রংচটা জিনিস। অনেক বেশি জিনিস থাকে, যার কারণে হয় কি আমরা না খুব চাই, খুব ভালো থাকতে চাই, কিন্তু হয়তো মানে পারি না। পারি না। বা বোথ সাইডেও সেম, মেয়ের ক্ষেত্রেও সেম, ছেলের ক্ষেত্রেও সেম। তো এই কারণে হয় কি মানুষ আসলে এইসব উল্টাপাল্টা দিকে চলে যায়, Move করে বেশি। মুভ করে বেশি, এবং এটার জন্য সোশ্যাল মিডিয়া অনেক বেশি দেয়। আরেকটা প্রবলেম হচ্ছে, সে একটা রিল দেখলো, আমার গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়াতে ঢুকলো, দেখলো একটা রিল যেখানে ওই রিলের ভিতরে গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড অনেক প্যাম্পার করতেছে, কোরিয়ান ড্রামার মতো প্যাম্পার করতেছে, বাবুসোনা করতেছে, সারাদিন খাওয়ায় দিচ্ছে, জুতা পরায় দিচ্ছে। বা আমি বাঙালি ছেলে, আমি তো এটা করি না। মানে আমার তো রাস্তা দিয়ে যখন হাঁটি তখন আমি কোনো মুরব্বি দেখলে আই হ্যাভ মানে রেসপেক্ট ফর দ্যাট মুরব্বি, বা আমাদের কালচারটা ভাবে শেখা যায় আমি আসলে হাত ধরে হাঁটতে পারি না, ঠিক আছে? এটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও আসলে সত্য। দেখা গেছে যে তার বাবা মা যখন সামনে থাকেন তখন হাজব্যান্ড ওয়াইফ বাঙালি কালচারে সাধারণত ধরে না, অনেকে ধরে বাট ম্যাক্সিমামই ধরে না। এটা হচ্ছে আমাদের কালচার। তো গার্লফ্রেন্ড দিকে দেখলো যে ওইটা, আর সে আইসা দেখতেছে যে তার বয়ফ্রেন্ড তার জন্য এটা করতেছে না, তো স্বাভাবিকভাবে তোর অভিযোগ থাকবে, হ্যাঁ তুমি তো আমাকে কখনো টেক কেয়ার করো না, আমার জন্য কিছু করো না, যার কারণে লাগে মানে ঝগড়া, Clash লাগে। এবং সে ওই বেটার অপশন খোঁজার দিকে চলে যায়। এবং আমি বলতেছি না ছেলেরা একদম খুব ভালো, ছেলেদের ক্ষেত্রেও সেম। সে দেখলো তার গার্লফ্রেন্ড যে সে হয়তো বা আসছে, দেখা করছে, ঘুরে ফিরে চলে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখলো যে তার থেকে অনেক সুন্দর একটা মেয়ে, অনেক কি বলে দেখতে ভালো, এবং সে তার বয়ফ্রেন্ডকে রান্না করে খাওয়াচ্ছে, পকেট মানিও নাকি দিচ্ছে সেখানে, মেয়ের টাকায় ছেলে ঘুরতেছে। এই টাইপের একটা বগিচুকি একটা রিল তার সামনে আসলো, তখন সে চিন্তা করে, আল্লাহ এই মেয়ে তার রিলেশনশিপে কত এফোর্ট দেয়, আমারটা তো দেয় না। তো সেও এরকম বেটার খোঁজা শুরু করে। So, এই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম কী করে, যখন আপনি হচ্ছে এই টাইপের ভিডিও দেখা শুরু করবেন, মেয়েকে আপনার অপোজিট ভিডিও দেখাবে, ছেলেকে আপনার অপোজিট ভিডিও দেখাবে। এতক্ষণ তো ভাই আমরা বললাম যে হচ্ছে মানে এই যে সোশ্যাল মিডিয়া লাইফে আমাদের রিলেশন অনেক স্ক্যাম হয় বা স্ক্যামের রেটটা কিন্তু আসলে বেশি। সো আমরা এই যে স্ক্যাম থেকে দূরে থাকতে বা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া লাইফে আমাদের জীবনসঙ্গিনী যারা এখনও সিঙ্গেল, যারা চায় হচ্ছে আসলে মিঙ্গেল হতে, তো তারা আমরা কীভাবে আসলে জীবনসঙ্গীটা খুঁজে পাবো বা কীভাবে খোঁজা উচিত আসলে? জীবনসঙ্গী আসলে খোঁজার দরকার নেই, আপনার ভাগ্যে যে আছে আপনাকে পেয়ে যাবেন। আর আপনি বলেন না যে স্ক্যাম থেকে বাঁচার উপায় কী, বেসিক্যালি আপনি মানে স্ক্যাম করতে যান। আমরা যখন সোশ্যাল মিডিয়াকে প্রেম করতে চাই বা মানুষ খুঁজতে চাই, তো আমরা আসলে স্ক্যাম করতে চাই, ঠিক আছে? প্রেম মানে স্ক্যাম আমার কাছে মনে হয়, আমার কাছে আসলে প্রেম ভালোবাসা এগুলো আসলে পার্সোনালি মনে হয় যে স্ক্যাম। আপনি রিলেশনশিপে আছেন মানে আপনি একটা স্ক্যামরে চলতে দিতেছেন। তো যত দ্রুত সম্ভব বিয়ে শাদীর দিকে আগান। ওই যে কাউকে দেখে পছন্দ করে ফেলছেন, কেউ আপনার দেখে পছন্দ করে ফেলছে, এই জিনিসটাকে যত দ্রুত বিয়েতে পরিণত করতে পারেন তাহলে ভালো। আর যদি না করতে পারেন তাহলে ছেড়া দেন, এই আর কি। এইগুলা নিয়ে আসলে খুব একটা চিন্তা করার দরকার নেই, যে আছে সে ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে। আমি বুঝতে পারছি আপনার খুব তালাব। না ভাই, জোকস করলাম। আচ্ছা যাক, তো ইনশাল্লাহ মানে এটা খোঁজার কিছু নাই, এটা যিনি আছেন তিনি চলে আসবে খুব দ্রুত। ইনশাআল্লাহ। অলরাইট, তো আমরা একেবারে হচ্ছে ভাই শেষ পর্যায়ে চলে এসেছি। And আপনাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত ব্যস্ত সময়ের মধ্যে হচ্ছে আমাদেরকে সময় দিলেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই সোশ্যাল মিডিয়া লাইফটা নিয়ে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আর একটু দায়িত্বশীল হন যখন সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, কারণ আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া এখন অনেক পাওয়ারফুল একটা টুল, যেটার মাধ্যমে আসলে অনেক কিছুই করা সম্ভব। তো এই সোশ্যাল মিডিয়া টুলটা ব্যবহার করার ক্ষেত্রে যে কোনো ভিডিও, যে কোনো কিছু শেয়ার দেওয়ার ক্ষেত্রে একটু দায়িত্বশীল হন, আর ভয়েস অফ মানিককে ফলো করুন। ধন্যবাদ। অলরাইট, তো এই মোমেন্টে এসে আমরা পডকাস্টটা একাই শেষ করছি। অবশ্যই আমাদের বিওবিডিসকে ফলো করে রাখুন আমাদের এই পুরো পডকাস্টটা দেখতে। এছাড়া আমাদের বিস্টকের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।